সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের জিএসটির ভর্তি পরীক্ষা সামনেই, পরীক্ষা দরজায় করা নাড়ছে। আর তাই তোমাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি হচ্ছে জিএসটি ফাইনাল টেস্ট রসায়নের একটি কোর্স ক্লাস, এবং আজকের এই ক্লাসে আমরা সেকেন্ড পেপারের বেশ কিছু প্রশ্ন সমাধান করব। এবং আমি চাই এই ক্লাসটা একটা পার্টিসিপেটরি ক্লাস হোক, তোমরাও কমেন্ট সেকশনে প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানাও, আমরাও আবার সেগুলো সলভ করে দেই। ফলে এই অংশগ্রহণমূলক ক্লাসটির মাধ্যমে আমরা অনেক কিছু শিখবো, এবং আমি আশা করছি আজকের ক্লাসে আমি যেই প্রশ্নগুলো তোমাদেরকে পড়াবো এর মধ্যে থেকে অনেক প্রশ্ন দেখবা তোমরা পরীক্ষায় তোমাদের কমন চলে আসবে হয়তো, ঠিক আছে? তো এই মুহূর্তে কে কোত্থেকে ক্লাসে জয়েন করেছো আমাকে একটু কমেন্টে জানাও, দেখি আমার সাথে এই মুহূর্তে কে কে আছে। আমার সাথে অনেকেই যুক্ত হয়ে গিয়েছে এখানে। ওকে, এবং দেখো এই যে আসলে পরীক্ষার আগের শেষ সময়ের যে সময়টা থাকে এটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ, এবং এই সময়ে তোমরা কিন্তু আসলে সব থেকে ভালোভাবে প্রিপারেশান নেওয়ার জন্য তোমাদের যে জিনিসটা একদমই অপরিহার্য সেটা হচ্ছে একটা মডেল টেস্ট বই। কারণ তুমি আসলে যতই পড়ে থাকো না কেন, তুমি যদি বারবারে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু কখনোই তুমি পরীক্ষার হলে ভালো আউটপুট দিতে পারবে না। তোমাদের মধ্যে অনেকেরই এই সমস্যাটা দেখা দেয় যে তোমরা পরীক্ষার হলে যাও, গিয়ে সেখানে তুমি প্রশ্ন কমন পাও কিন্তু তোমার দেখে মনে হয় উত্তরটা কেন জানি মাথায় আসছে না। এরকম সমস্যা তোমাদের মধ্যে অনেকেই হয়তো ফেস করেছো। তো এটা কেন হয়? এটা হওয়ার কারণ হচ্ছে তুমি কিন্তু পড়ো নাই, ব্যাপারটা এমন না, তুমি পড়েছো কিন্তু জিনিসটা তুমি বারে বারে প্র্যাকটিস করোনি, এই জন্য এই অ্যান্সারগুলো ভুলে যাও। সো এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিন্তু তোমাদের আসলে বারে বারে প্র্যাকটিস করতে হবে। আর বারে বারে প্র্যাকটিস করার জন্য জিএসটির পরীক্ষার জন্য কিন্তু এই জিএসটি মডেল টেস্ট বইটার কোনো বিকল্প নাই। অতএব যারা আমার ক্লাসটি এই মুহূর্তে করছো আশা করা যাচ্ছে তোমরা সবাই বিজ্ঞান ইউনিটের পরীক্ষার্থী। সো তোমরা যে জিএসটি গুচ্ছ 8 মডেল টেস্ট বিজ্ঞান ইউনিটের যে বইটা, এটা সংগ্রহ করে খুব দ্রুত এখান থেকে সব মডেল টেস্টগুলো দিয়ে দাও, দেখবা যে তোমাদের এই সমস্যা হয়তো আর হবে না। তো আমরা আর কথা না বাড়িয়ে চলো শুরু করে ফেলি। আমাদের আসলে দ্বিতীয় অধ্যায়ের প্রথম চ্যাপ্টার থেকে অর্থাৎ পরিবেশ রসায়ন থেকে এই প্রশ্নগুলো আমরা সমাধান করব। এবং আমি কোনো একটা প্রশ্ন বলার পরেই তোমরা চেষ্টা করবে একটু কমেন্ট সেকশনে এটার উত্তর জানাতে, এবং উত্তর জানাবে এভাবে, যেমন ধরো এক দাগের উত্তর দিবা, তাহলে এক দিয়ে একটা, তারপর ডট দিয়ে বা এক দিয়ে তারপরে হচ্ছে উত্তরটা জানাবে। আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টগুলো পড়ার এবং দেখি কারা সব থেকে বেশি প্রশ্নের উত্তর দিচ্ছে। ওকে, সো দেখো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস হিসাবে অধিকতর দায়ী? মানে গ্রিন হাউস গ্যাস হিসাবে কিন্তু আসলে অনেক গ্যাসই সেটার মধ্যে ভূমিকা পালন করে। সেটা হতে পারে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড, হতে পারে তোমার সিএফসি, হতে পারে মিথেন বা আরও অন্যান্য গ্যাস। কিন্তু এদের মধ্যে সব থেকে কার কন্ট্রিবিউশনটা বেশি? ঠিক আছে, তো দেখি এটার ভিতরে সবার আগে কে সঠিক উত্তর দেয়। সাউন্ড একটু কম পাওয়া যাচ্ছে, এটা আসলে কথা আসছে। আমি ক্যামেরার পিছনে রাব্বি, সাউন্ড কি কম কিনা একটু? ওকে, সো ওকে, আমরা সাউন্ডের প্রবলেমটা রিজলভ করছি। সাউন্ড এখন কি ঠিক কিনা একটু তোমরা একটু চেক করে দেখো। আমার মনে হয় এখন সাউন্ড ঠিক হবে আর কি। ঠিক আছে, এই মুহূর্তে যারা যারা আসো একটু সাউন্ড কি এখন ঠিক হয়েছে কিনা একটু চেক করো আর কি। ওকে, আচ্ছা, এটা একের সবার আগে সঠিক উত্তর দিয়েছে সুমাইয়া আক্তার। এটার উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এবং কার্বন ডাইঅক্সাইডের আসলে এই তোমার গ্রিন হাউস গ্যাস হিসাবে কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের ভূমিকা হচ্ছে 50%। ঠিক আছে, সো এটা সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি, কার্বন ডাইঅক্সাইড। আবার সঠিক উত্তর দিয়েছে হাসনাইন আহমেদ, নুসরাত তৈশি। সাউন্ড স্টিল বোধহয় একটু কম, আর একটু বাড়ানো দরকার। হ্যালো হ্যালো, হ্যাঁ এখন আশা করি সাউন্ড ঠিক হয়ে গিয়েছে আর কি। ঠিক আছে, আচ্ছা, দুয়ের যেটা আছে, দুয়ের যে কোশ্চেনটা, যে অ্যাসিড বৃষ্টির জন্য নিচের কোন অ্যাসিডটি দায়ী? দেখুন অ্যাসিড বৃষ্টির জন্য নিচের কোন অ্যাসিডটি দায়ী, এটাও তোমরা কমেন্ট করতে থাকো। সো এখন সাউন্ড ঠিক আছে। ওকে, তো একের আরও সঠিক উত্তর দিয়েছে মৌ রায়, তারপর হচ্ছে বিক্রম সানা, তারপর হচ্ছে জান্নাতুন চৌধুরী, তারপরে ওকে গ্রেট দেলোয়ার হোসেন, জান্নাতুল ফেরদৌস, ওকে সোনি সাহা, গ্রেট। এখন দেখো দুই দাগে যেটা আছে যে অ্যাসিড বৃষ্টির জন্য কোনটা দায়ী, অ্যাসিড বৃষ্টির জন্য আসলে বিভিন্ন ধরনের গ্যাসই দায়ী, কিন্তু তার মধ্যে সব থেকে বেশি দায়ী গ্যাস হচ্ছে সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড গ্যাস। এবং এই সালফার ডাইঅক্সাইড গ্যাস কিন্তু আমাদের পানির সাথে, বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে। আর যে বৃষ্টির যে পানিটা থাকে পানির সাথে সালফার ডাইঅক্সাইড গ্যাসটা বিক্রিয়া করে এখান থেকে সালফিউরাস অ্যাসিড তৈরি করে, H2SO3। ঠিক আছে,
সো এটা কিন্তু আসলে বেশ ভালো একটা কন্ট্রিবিউশন দেয় অ্যাসিড বৃষ্টিতে, এর জন্য 2 এর সঠিক উত্তর হবে হচ্ছে অপশন ডি। সো 2 এর সঠিক উত্তর সবার আগে দিয়েছে হচ্ছে এখানে কে, হাসনাইন আহমেদ, এরপরে বিক্রম সানা, তারপরে সুমাই, জান্নাতুন নেসা, সনি সাহা, সোহাগ মণ্ডল, আয়েশা সিদ্দিকা, অরণ্য বিশ্বাস, হাসনাইন আহমেদ, নুসরাত, স্বপন, তারপরে হচ্ছে শিরা। ওকে গ্রেট। সো আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো 3 দাগে বলছে যে এসএটিপিতে তাপমাত্রা কত। তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও, ততক্ষণে আমি এসএটিপির ব্যাপারে আরেকটু কিছু তথ্য তোমাদেরকে দিই। এসএটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তার মানে এই যে এই কথাটা একটু খেয়াল করো যে অ্যাম্বিয়েন্ট কথাটার মানে হচ্ছে আমাদের পারিপার্শ্বিক বা রুম কন্ডিশনটা আর কি, বুঝতে পেরেছো? তো দেখো আমাদের স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট যে প্রেশার অ্যান্ড টেম্পারেচার, সেটা বলতে বোঝায় হচ্ছে 1 atm চাপ এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে? সো দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটাকে তুমি যদি কেলভিনে কনভার্ট করো, তাহলে এই যে 273 এর সাথে হচ্ছে 25 যোগ করে দিতে হবে। সো আমরা পাবো হচ্ছে 298 কেলভিন। ওকে, তার মানে এখানে সঠিক উত্তর কি হবে? 298 কেলভিন। তো অ্যান্সার কিন্তু অপশন ডি। অনেকে আবার এইটা ভাইবো না, এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস আছে। তার মানে আমাদের আসলে তোমরা অ্যান্সারটা এই ফরম্যাটে দিবা যে সংখ্যা, যেমন ধরো এখানে 3 এর অ্যান্সার হচ্ছে ডি, এইভাবে লিখবে, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হয়। সো 3 এর অ্যান্সার ডি। আপাত দৃষ্টিতে সবার আগে সঠিক উত্তর দিছে হচ্ছে এখানে সুমাইয়া আক্তার, তারপরে চয়ন রায়, তারপরে বাসুদেব কর্মকার, তাহসিন ঢালি, আরিত্রা, নুসরাত, তৈশী, তারপরে হচ্ছে আখি আক্তার, তারপরে হচ্ছে দেলোয়ার, তারপরে চয়ন রয়, তারপরে হাসনাইন আহমেদ, জান্নাতুন নেসা। গ্রেট। ওকে ঠিক আছে। এখন দেখো তাইলে এটা এসটিপি যেমন এসএটিপিটা যেমন এখানে আসছে, তোমরা কিন্তু বাসায় এসটিপিটা পড়বা, এটা ভালোভাবে মুখস্থ রাখবে। এসটিপি মানে হচ্ছে 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এরপরে দেখো বলেছে কি 4 কোশ্চেনটা যে এসআই এককে আর এর মান কত। আর কি? আর হচ্ছে আমাদের মোলার গ্যাস ধ্রুবক, তাই তো? আর হচ্ছে কি মোলার গ্যাস ধ্রুবক। সো এই মোলার গ্যাস ধ্রুবক আর কিন্তু বিভিন্ন এককে বিভিন্ন মান। সো এটার মধ্যে আমাকে বলছে এসআই এককে কত। এসআই এককে হচ্ছে দেখো এখানে কিন্তু সবগুলাই 8.314 অপশনে আছে, ঠিক আছে? তাইলে এখানে কিন্তু আসলে প্রশ্নটা যদিও বলছে মান কত, কিন্তু মেইন জিনিসটা হচ্ছে দেখো প্রত্যেকটার কিন্তু আমাদের এই এককগুলো ভিন্ন ভিন্ন, ঠিক আছে? এককগুলা হচ্ছে ভিন্ন ভিন্ন। তো আমাদের এখানে কি হবে? অ্যান্সার হবে হচ্ছে জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে? জুল পার মোল পার কেলভিন। তো দেখো এইটার কিন্তু আছে কি জুল মোল পার কেলভিন, এইটার আছে জুল পার মোল কেলভিন, এইটা আছে হচ্ছে জুল পার মোল স্কোয়ার পার কেলভিন। কিন্তু এইটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন বি। মানে আমাদের সবগুলোরই কিন্তু আসলে নিউমেরাল ভ্যালু সবার সেম, বাট জিনিসটা পার্থক্য করতেছে হচ্ছে একক, মানে এক একটার একক ভিন্ন ভিন্ন। সো এটা একটু খেয়াল করবা তোমরা যে কোনোটা অ্যান্সার করার আগে। তো 4-এর আসলে অনেকেই সঠিক উত্তর দিয়েছো, বাহ খুবই ভালো। সবার আগে সঠিক উত্তর দিচ্ছে এখানে বাঁধন, তারপর সোনি, তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস, চয়ন রয়, তারপর হচ্ছে আফরিদা হোসাইন, তারপর হচ্ছে রাবেয়া বসারি, তারপরে হচ্ছে স্বপন, তারপর হচ্ছে আয়েশা সিদ্দিকা, বিক্রম সানা, সুমাইয়া আক্তার, আরিত্র, তারপরে হচ্ছে আখি, তারপরে হচ্ছে তাইমুন। সো অনেকে 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 আমি আসলে সব প্রশ্ন পড়তে পারছি না, তো আমি চেষ্টা করছি হচ্ছে আসলে প্রথম 10 বা 20টা কমেন্ট আমি পড়ার চেষ্টা করবো। তো তোমরা চেষ্টা করো যে আগে আগে কে আসলে উত্তর করে দিতে পারো। হ্যাঁ, এরপরে দেখো 5 দাগে যে কোশ্চেনটা আছে সেখানে কি বলেছে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে জ্বালানি হিসাবে কোন ইউরেনিয়ামটা ব্যবহার করা হয়। এখানে দেখো প্রত্যেকটাই কিন্তু ইউরেনিয়াম, কিন্তু এক একটা ইউরেনিয়ামের এক এক ধরনের আইসোটোপ, ঠিক আছে? ইউরেনিয়ামের বিভিন্ন রকমের আইসোটোপ হয়। আইসোটোপ কি জিনিস তোমরা জানো? যাদের ভর সংখ্যা ভিন্ন ভিন্ন। ওকে, সো এটার মধ্যে দেখো একটা আছে ইউরেনিয়াম 235, 236, 237, 238। এইগুলোর মধ্যে নিচের কোনটাকে নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এখানে আসলে সঠিক উত্তর হবে হচ্ছে তোমার ইউরেনিয়াম 235, ঠিক আছে? কারণ ইউরেনিয়াম 235 এর সারফেসটা বেশি, নিউক্লিয়ার সারফেস এরিয়াটা বেশি, সারফেস এরিয়া বেশি থাকার কারণে এটা রিঅ্যাকশন করাটা ইজি হয়, রিঅ্যাকশন তুলনামূলক সহজে ঘটে আর কি। সো এইটা হচ্ছে হবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে? ইউরেনিয়াম 235 এইটা কিন্তু তখন বিক্রিয়া করে, বিক্রিয়া শেষে সেটা প্লুটোনিয়ামে কনভার্ট হয়ে যায় আর কি, বুঝতে পেরেছো?
তো দেখি এটার কে সবার আগে সঠিক উত্তর দিয়েছে। এখানে দেখো 5-এ সবার আগে সঠিক উত্তর দিয়েছে হচ্ছে শাওন হোসেন, তারপর হচ্ছে রাবেয়া বসারি, তারপর হচ্ছে স্বপন কুমার নাথ মৌরায়, গ্রেট। তারপর হচ্ছে সনি সাহা, তারপরে হচ্ছে ওকে সাকিবুল হাসান, অনেকেই সঠিক উত্তর দিচ্ছ। তারপরে হচ্ছে গ্রেট, তোমরা সবাই পারছো। পরের যে কোশ্চেনটা 6-এর কোশ্চেনটা কিন্তু আরো সহজ, বলছে কি যে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ কোনটি। গতীয় সমীকরণ বলতে বুঝাইছে যে এটার কাইনেটিক্স ইকুয়েশন কোনটা বা গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ কোনটা, ঠিক আছে। তো এইখানে কিন্তু কি আদর্শ গ্যাস সমীকরণ না, গতীয় সমীকরণ, এটা একটু মাথায় রাখতে হবে। তো এটা তোমরা মোটামুটি সঠিক উত্তর অনেকেই অ্যান্সার করে দিয়েছো। দিলোয়ার এখানে একটু মন খারাপ করছে, তার নাম পড়া হয় নাই, আমি চেষ্টা করবো পরের বার থেকে তোমার নাম পড়ে দিতে। সো 6 দাগে সবার আগে সঠিক উত্তর দিচ্ছে হচ্ছে শাওন হোসেন, তারপরে হচ্ছে মৌ রায়, তারপরে হচ্ছে জান্নাতুল ফেরদৌস, বাসুদেব বলছে এ বাট হয় নাই, এটা হবে বি, 6 বি হবে সঠিক উত্তর, ঠিক আছে, এইটা সঠিক উত্তর। পিভি ইজ ইকুয়াল টু 1/3 mnc স্কোয়ার, যেখানে পি হচ্ছে প্রেশার, ভি হচ্ছে ভলিউম, 1/3 তো জানোই, এম হচ্ছে গ্যাসের মাস, আর এন হচ্ছে নাম্বার অফ মলিকুল, আর সি স্কোয়ার এটা তো জানোই। ওকে, সো 6 বি আরও অনেকে কমেন্ট করেছে এখানে, সোহাগ কমেন্ট করেছে, তারপরে হচ্ছে সৌরভ কমেন্ট করেছে এ বাট এ না, এটা হবে বি, 6 বি। সুলতানা বি, বাঁধন বি বলেছে, ওকে গ্রেট, বাঁধন আখি, আরও অনেকে এখানে সঠিক উত্তর দিচ্ছে। আমি নেক্সট কোশ্চেনে চলে যাব। ওকে, দেখো নেক্সট কোশ্চেনে কি আছে। নেক্সট কোশ্চেনে বলেছে যে কার্বন ডাই অক্সাইড গ্যাসের সন্ধি তাপমাত্রা কত, ঠিক আছে। তোমরা কমেন্টে জানাও, আমি সন্ধি তাপমাত্রা সম্বন্ধে তোমাদের আরেকটু কিছু তথ্য দিয়ে রাখি, যে তাপমাত্রার উপরে গ্যাসকে কখনোই তরল করা সম্ভব না। সাধারণত গ্যাসকে প্রেসার দিলে বা চাপ দিলে সেটা তরল হয়ে যায়, কিন্তু একটা তাপমাত্রা আছে, ওই তাপমাত্রার থেকে বেশি তাপমাত্রায় তুমি যতই চাপ দাও না কেন গ্যাস কখনোই তরল হবে না, ঠিক আছে। ওই তাপমাত্রাকে বলা হয় হচ্ছে সন্ধি তাপমাত্রা। তো এটা একটা মুখস্থ তথ্য একদমই, যে কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা হচ্ছে যে 31.1 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 31.1 ডিগ্রি সেলসিয়াস। তো এটাই হচ্ছে এখানে সঠিক উত্তর। তো দেখি তোমাদের মধ্যে কে কে এখানে সঠিক উত্তর দিয়েছো। এই 7 দাগের কোশ্চেনে, সাথে হবে হচ্ছে এ। আচ্ছা, এখানে একটা কমেন্ট আসছে, আমি একটু কমেন্ট আসলে পড়তে চাচ্ছি, যে ভাইয়া কোথাও চান্স না হয় ভেঙে পড়েছি, এত পরিশ্রম করেও আমি আনসাকসেস হচ্ছি কেন। আসলে আমি তোমার সিচুয়েশনটা হয়তো পুরোপুরি ফিল না করতে পারলেও কিছুটা বুঝতে পারতেছি, যে আসলে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে। তো হ্যাঁ, ইন দ্য মিন টাইম তোমার একটা সিট নিশ্চিত না করতে পারাটা কিছুটা তোমার জন্য এই অবস্থায় ডিপ্রেসিং। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, দেখো ভাইয়া, অবশ্যই বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়েছে, খুব বড় বড় বিশ্ববিদ্যালয়ের, কিন্তু স্টিল কিন্তু আসলে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বাকি আছে, যেটাকে আমরা গুচ্ছ বলি। এবং গুচ্ছতে অনেক ইউনিভার্সিটি বের হয়ে গেলেও এখানে কিন্তু অনেক ইউনিভার্সিটি এটার ভিতরে এখনও স্টিল আছে। এবং একটা জিনিস বর্তমান সময়ের প্রেক্ষাপটে মনে রাখবা, যে বড় পুকুর ধরার থেকেও বড় মাছ ধরাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর কি। তো তুমি আসলে খুব বড় একটা বিশ্ববিদ্যালয়ের কম ডিমান্ডেড, আসলে কোনো সাবজেক্টকেই কম ডিমান্ডেড বলাটা ঠিক নয়, কম ডিমান্ডিং বলাটা যায় না, বা কোনো সাবজেক্টকেই খারাপ করে বলার সুযোগ নাই। বাট স্টিল আমি যদি বলি যে খুব বড় বিশ্ববিদ্যালয়ের একটু লেস প্রেফার্ড সাবজেক্টে পড়ার থেকে একটু র্যাঙ্কিংয়ে পিছায় থাকা বিশ্ববিদ্যালয়ের একটু প্রেফার্ড সাবজেক্টগুলো পড়ার মধ্যে বেশি বেনিফিট আর কি। ধরো তুমি এমন একটা সাবজেক্টে পড়লা খুব বড় একটা বিশ্ববিদ্যালয়ের, যেই সাবজেক্টের আসলে খুব বেশি কর্মক্ষেত্র নাই বাংলাদেশে, খুব বেশি চাকরি নাই, সেটা কি তোমার জন্য ভালো? নাকি এমন একটা সাবজেক্টে আসলে তোমার পড়া উচিত যেই সাবজেক্টটাতে একটু তুমি নিচের দিকের বিশ্ববিদ্যালয়ে পড়লেও, একটু কম ডিমান্ডিং বিশ্ববিদ্যালয়ে পড়লেও যেই সাবজেক্টে আসলে কাজের সুযোগ বেশি আছে, যেই সাবজেক্টে ধরো চাকরি বাকরি বেশি আছে, সেটাই পড়লে কিন্তু তোমার দীর্ঘমেয়াদী লাভ। তো এই জিনিসটা তুমি যদি চিন্তা করো এবং গুচ্ছ পরীক্ষার আগে আর যে কয়দিন সময় আছে একটু যদি বেশি করে আসলে পড়াশোনা করো, তাইলে হয়তো দেখবা যে ভালো একটা কিছু করতে পারবে। মনে রাখবা যে মনের মধ্যে আশা জিনিসটাকে আসলে খুব সহজে হারানো যাবে না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। হোপ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল থিং ইন দিস ওয়ার্ল্ড, ঠিক আছে। সো
দেখো এখনো যে কয়েকটা দিন সময় আছে, একটু বারে বারে প্র্যাকটিস করো, কারণ তোমার অবশ্যই কোনো না কোনো জায়গায় একটু প্রস্তুতিতে বলো বা অ্যাটিটিউডে বলো একটি ঘাটতি রয়ে গিয়েছে। না হলে হয়তো তুমি যদি চেষ্টা করো কোনো একটা জায়গায় কিন্তু ব্যাটে বলে মিলতেছে না, তো তুমি একটু চেষ্টা করো ওই জায়গাটা খুঁজতে, যে হ্যাঁ আমি হয়তো একটু প্রস্তুতি কম নিচ্ছি বা পরীক্ষার হলে ঘাবড়ে যাচ্ছি বা আমার একটু প্যানিক করতেছি পরীক্ষার হলে, যে কোনো জায়গায় হোক, যে তোমার যে দুর্বলতার জায়গা সেই জায়গাটাতে একটু ইমপ্রুভ করার চেষ্টা করো। আর মাইন্ডসেটটা এইভাবে ঠিক করো যে না, যে এই মানে বড় একটা ইউনিভার্সিটিতে পড়ার থেকেও ভালো একটা সাবজেক্টে পড়াটা কিন্তু বেশি জরুরি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ওকে, তো আমরা কোশ্চেনে চলে যাই। দেখো 7-এর উত্তর অনেকে দিয়ে ফেলে, 8-এর উত্তরও দিয়ে ফেলছো আর কি। ওকে, তো 7-এ আসলে সঠিক উত্তর হবে এ। 7-এর সবার আগে সঠিক উত্তর আসলে অনেক উপরে দিছে, সবার আগে দিছে হচ্ছে তুফা, না টিউলিপ, টিউলিপ সবার আগে মনে হয় সঠিক উত্তর দিছে। এরপরে হচ্ছে তুফা সঠিক উত্তর দিয়েছে, নুসরাত হোসেন প্রভা সঠিক উত্তর দিয়েছে, আয়াত রহমান সঠিক উত্তর দিয়েছে, বিক্রম সানা সঠিক উত্তর দিয়েছে, তারপরে হচ্ছে তোমার এই পাশে কে দিয়েছে, বাঁধন সঠিক উত্তর দিয়েছে, কল্লোল সঠিক উত্তর দিয়েছে, জান্নাতুন্নেসা সঠিক উত্তর দিয়েছে অনেকেই। তো আমি আসলে 7-এর আর কমেন্ট না পরে 8-এ একটু চলে যাই, যে 8 দাগে কে সবার আগে সঠিক উত্তর দিয়েছে। এখানে বলছেন নাইট্রিক অ্যাসিড বা HNO3 অ্যাসিড কোন ব্যাকটেরিয়ার প্রভাবে নাইট্রোজেন গ্যাসে পরিণত হয়। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ঠিক আছে, এটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হবে। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে কোনো কিছুর থেকে নাইট্রোজেনকে সেপারেট করে ফেলে। দেখো এই যে নাইট্রিক অ্যাসিডের ভিতরে যে নাইট্রোজেন আছে এইটাকে বাইরে নিয়ে যায় হচ্ছে তোমার ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, আর এটার ভিতরে যদি নাইট্রোজেনকে কনভার্ট করে ওইটা হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। বুঝছো, নাইট্রোজেন গ্যাসকে কোনো কম্পাউন্ডে কনভার্ট করে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, আর নাইট্রোজেন গ্যাসকে কোনো কম্পাউন্ড থেকে বা অণু থেকে বাইরে বের করে নিয়ে যায় হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ঠিক আছে, সো এইটা হচ্ছে 8-এর উত্তর হবে ডি। সো 8-এর উত্তর হবে ডি। দেখি কে সবার আগে এখানে সঠিক উত্তর দিছে। 8-এ সবাই বলতেছে সি নাইট্রোমোনাস, বাট এটা হবে না। একজন বলছে একটু দ্রুত ক্লাস নিলে ভালো হয়। ওকে, আমরা চেষ্টা করতেছি একটু দ্রুত পড়ানোর আর কি। সো 8-এ হবে ডি। তোমরা যারা সি লিখছো তোমাদের কারোই হয় নাই, 8-এ ডি হবে। ঠিক আছে, ওকে, ডিনাইট্রিফিং এই যে একজন কমেন্ট করছে জান্নাতুল ফেরদৌস। ওকে, গ্রেট। সো আমি পরেরটা চলে যাই। দেখো নিচের কোনটা ওজোন স্তর ক্ষয়ের জন্য অধিক দায়ী। ঠিক আছে, ওজোন স্তর ক্ষয়ের জন্য নিচের কোনটা দায়ী দেখি, তোমরা এটা আমাকে একটু কমেন্ট করো। এখানে আমি এটা বলে দিই একটু, যেহেতু একটু আগাই, যে এটার উত্তর হবে হচ্ছে CFC বা ক্লোরোফ্লোরোকার্বন। এই ক্লোরোফ্লোরোকার্বন থেকে ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি হয়, যেইটা মূলত ওজোন স্তর ক্ষয়ের জন্য সব থেকে বেশি ভূমিকা পালন করে। এবং 10 দাগে যে কোশ্চেনটা নিচে কি বলছে দেখো, WHO এর নির্দেশনা অনুযায়ী কার্বন ডাই অক্সাইডের নিরাপদ সর্বোচ্চ মাত্রা কত। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডের নিরাপদ সর্বোচ্চ মাত্রা কত। সো এইটাও একটা মুখস্থ টাইপের কোশ্চেন, এটার অ্যান্সার হবে হচ্ছে 350 ppm। এই দুইটা আমি আর কমেন্ট না পড়ি। 9, 10 হয়ে গেছে, এখন আমরা 11-তে চলে যাব। এইটা তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও কি বলছে, যে FGD প্ল্যান্টে উৎপন্ন কোনটা ড্রাই ওয়াল তৈরিতে ব্যবহৃত হয়। ঠিক আছে, FGD প্ল্যান্টে একটা জিনিস তৈরি হয়, এগুলোর মধ্যে একটা ম্যাটেরিয়াল তৈরি হয়, ওইটা হচ্ছে তোমার ড্রাই ওয়াল তৈরিতে ব্যবহার করা হয়। এই ম্যাটেরিয়ালটা একটু দেখতে সাদা, আমি একটু বলে দিই, দেখি তোমরা কমেন্ট সেকশনে এটা কেউ জানাইতে পারো কিনা। ওকে, সো অনেকেই বলতেছে ব্লু ভিট্রিয়ল, একজন কমেন্ট করছে, বাট ব্লু ভিট্রিয়ল হবে না। সো এটা সঠিক উত্তর হবে হচ্ছে আসলে জিপসাম। বুঝছো, এই জিপসাম একটা মেটেরিয়াল, এটাকে দেখবা তোমরা বাড়ির ছাদে অনেক সময় ডিজাইনিং বিভিন্ন কাজবাজ করতে ব্যবহার করা হয়, এইটা আর কি। ঠিক আছে, দেখো এরপরের যে কোশ্চেনটা সেটা বলছে নিচের কোন মানে পানিতে বিওডি এর মান কত হলে খুবই ভালো। তো এটাও তোমরা কমেন্টে জানাইতে থাকো, আমি একটু দেখি। যে বিওডি স্ট্যান্ড ফর বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটা থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসে, তোমরা এটা জানাও, সাথে সাথে একটু থিওরিও পড়ে ফেলি আমরা। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে, অক্সিজেন ডিমান্ড। সো পানির ভিতরে যতটুকু জৈব পদার্থ আছে, পানির ভিতরে যতটুকু জৈব দূষক আছে, সেইটাকে পুরোপুরিভাবে বিয়োজিত করতে যতটুকু অক্সিজেন লাগে সেটাকে বলা হয় হচ্ছে বিওডি। পানির ভিতরে যতটুকু জৈব দূষক আছে, সবসময় মনে রাখবা যে কোনো দূষককে জারিত করতে বা বিয়োজিত করতে অক্সিজেন লাগে। এই জৈব দূষককে বিয়োজিত করতে যতটুকু অক্সিজেন লাগে এটাকে বলে বিওডি। আর জৈব প্লাস অজৈব মোট যত দূষক আছে তাদেরকে বিয়োজিত করতে লাগে হচ্ছে
যতটুকু অক্সিজেন সেটাকে বলা হচ্ছে সিওডি। তাইলে মনে রাখবা সবসময় মোট জৈব দূষকের থেকে মোট দূষকের পরিমাণ অবশ্যই অনেক বেশি, কারণ পানিতে দুই ধরনের দূষক আছে, জৈব প্লাস অজৈব। তাহলে জৈব দূষকের পরিমাণ মোট দূষকের থেকে কিছুটা হইলেও কম। তাহলে অবশ্যই সবসময় বিওডি এর থেকে সিওডি এর মান হবে হচ্ছে বড়, মানে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ইজ হায়ার দেন বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এবং দেখো বিওডি সিওডি যত বেশি হবে ডিও তত কম হবে, বুঝছো কি বলছি? বিওডি সিওডি যত বেশি হবে ডিও এর মান তত কম হবে, ঠিক আছে? তাইলে যদি ধরো সিওডি বা বিওডি এগুলো যদি বাড়ে তাহলে ডিও এর মান কম হবে, ঠিক আছে? তাহলে যে পানি যত বেশি দূষিত তার বিওডি সিওডি তত বেশি, কারণ কি তার মধ্যে তত বেশি দূষক পদার্থের পরিমাণ বেশি, ঠিক আছে? যে পানি যত দূষিত তার ভিতরে দূষক পদার্থের পরিমাণ বেশি, তার বায়োলজিক্যাল এবং কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড অনেক বেশি, ঠিক আছে? তাইলে যেহেতু ডিমান্ড বেশি অক্সিজেনের, তাহলে কি হবে? অক্সিজেন কমে যাবে, তাহলে ডিও কমে যাবে বা ডিজলভড অক্সিজেন কমে যাবে। সো দেখো এখন আমি এটা সঠিক উত্তর বলে দিই। এটা সঠিক উত্তর হবে হচ্ছে 1 থেকে 2 মিলিগ্রাম পার লিটার বা 1 থেকে 2 ppm। মনে রাখবা মিলিগ্রাম পার লিটারই হচ্ছে ppm। তাহলে দেখি কে কে সঠিক উত্তর দিছো। এখানে 12 দাগের সঠিক উত্তর আমরা একটু দেখি। 12তে ডি, গ্রেট। সবার আগে মনে হয় এখানে সঠিক উত্তর দিয়েছে হচ্ছে বাঁধন, না 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 12তে এ, 12তে তো এ, সেই হিসাবে সবার আগে সঠিক উত্তর দিয়েছে এখানে হিমি। তারপরে উত্তর দিয়েছে হচ্ছে তাইশি। তারপরে হচ্ছে তোমার 12তে বি বলতেছে অনেকে, বাট বি হবে না। টিউলিপ সঠিক উত্তর দিয়েছে, সালমান সঠিক উত্তর দিয়েছে, তারপরে হচ্ছে তৈশি সঠিক উত্তর দিয়েছে। ওকে, সো অনেকে বলতেছে যে ক্লাস শেষে পিডিএফ দিলে ভালো হয়। আসলে বেশ কিছু বাইন্ডিং থাকার কারণে আমরা পিডিএফ অনেক সময় শেয়ার করতে পারি না। তোমরা সেক্ষেত্রে এই ক্লাসটা একটু নিজের টাইমলাইনে তুমি অনলিমি করে শেয়ার করে রাখতে পারো। সো ক্লাসটা তুমি যদি আরেকবার করো তাইলে কিন্তু তোমার হয়ে যাবে, বা স্ক্রিনশট দিয়ে দিও, তোমরা চাইলে পড়তে পারো আর কি, ঠিক আছে? তো বেটার আইডিয়া হচ্ছে নিজের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো। অনেক সময় তাড়াতাড়ি আমি পড়াই বুঝতে পারো না, তো পরবর্তীতে আরেকবার রিপ্লাই করে দেখলে তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো নেক্সট কোশ্চেনে চলে যাই। 1 থেকে 2 সোহাগ সঠিক উত্তর দিয়েছে, ইফাত মুন্সি সঠিক উত্তর দিয়েছে। তারপরে হচ্ছে গ্রেট। তারপর হচ্ছে বলছে যে ক্ষারীয় পানিতে নিচের কোনটা অনুপস্থিত, ঠিক আছে? ক্ষারীয় বলতে আসলে এখানে কিন্তু বুঝাইছে খর পানি। সো এইটার কোন জিনিসটা এখানে অনুপস্থিত, ঠিক আছে? অনুপস্থিত, উপস্থিত না কিন্তু, ঠিক আছে? ক্ষারীয় পানিতে নিচের কোনটা অনুপস্থিত? কি আছে এখানে? একটা কার্বনেট আছে, বাইকার্বনেট। এখানে কি আছে? কার্বনেট আছে। এখানে নাইট্রেট আছে। এখানে হচ্ছে তারপর হচ্ছে হাইড্রোক্সিল আছে, ঠিক আছে? এখন এইগুলোর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে দেখি তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে নিচের যেই জিনিসগুলো আছে এদের মধ্যে কোনটা ক্ষারীয় না, ঠিক আছে? যে ক্ষারীয় পানিতে অনুপস্থিত থাকতেছে, ঠিক আছে? দেখি কে আমাকে সবার আগে সঠিক উত্তর জানায়। সো 13তে নাম্বার 13। ওকে, এখানে আমি একজনের নাম আসলে ভুল উচ্চারণ করে ফেলছি, তৈশির নাম উচ্চারণ করছি আমি এতক্ষণ তাইশি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। ওকে ওকে, সো দেখো এখানে একজন সবার আগে সঠিক উত্তর দিয়েছে। এখানে নাম হচ্ছে অসমাপ্ত ডায়েরি। তার নাম নিঃসন্দেহে অবশ্যই অসমাপ্ত বা ডায়েরি না, তো ফেক আইডি আর কি। সো ও সঠিক উত্তর দিছে। এটার নাম মানে আর কি, নাম যাই হোক ওর উত্তর ঠিক আছে। এটা নাইট্রেট হবে, কারণ দেখো এই বাইকার্বনেট এটা কিন্তু সবসময় ক্ষারীয় যৌগের ভিতরে থাকে, যেমন ধরো সোডিয়াম বাইকার্বনেট বা পটাশিয়াম ডাইকার্বনেট, এগুলো কিন্তু ক্ষারীয়, তাই তো? তারপরে দেখো এই হাইড্রোক্সিল এইটাও হচ্ছে ক্ষারীয়, এবং কার্বনেট যেটা আছে এটাও আসলে কি ক্ষারীয়মূলক। সো এইগুলা যে সাধারণত যেই সব যৌগগুলো ক্ষার তার ভিতরে থাকে, যেমন ধরো সোডিয়াম কার্বনেট, এটা কি ক্ষার, এটার মধ্যে কিন্তু যে কার্বনেট থাকে, ঠিক আছে? তারপরে সোডিয়াম বাইকার্বনেট এটা ক্ষার, সেটার মধ্যে বাইকার্বনেট থাকে। সোডিয়াম হাইড্রোক্সাইড সেখানে যে ওএইচ থাকে। সো ক্ষারীয় যৌগের ভিতরে এগুলো থাকে, কিন্তু কখনোই তুমি দেখবা না কোনো নাইট্রেট ক্ষারীয় একটা যৌগের ভিতরে আছে। সো যারা ক্ষার তাদের মধ্যে কখনোই নাইট্রেট থাকে না। এই জন্য এটা সঠিক উত্তর হবে হচ্ছে কি এখানে অপশন ডি। সো এইটার আরও সঠিক উত্তর দিয়েছে হচ্ছে তৈশি সঠিক উত্তর দিয়েছে। তারপরে হচ্ছে এখানে বাঁধন সঠিক উত্তর দিয়েছে। তারপর নিশামণি বলছে আর কি এ হবে না। তারপর হচ্ছে রাবেয়া বসারি সঠিক উত্তর দিয়েছে। তারপর হচ্ছে সায়রা নাকি মোবাশিরা সায়রা, ও সঠিক উত্তর দিয়েছে। তারপর হচ্ছে সৌরভচন্দ্র ভৌমিক সঠিক উত্তর দিয়েছে। তারপরে হচ্ছে হাসনাইন আহমেদ সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, এখানে নাম নিয়ে আমরা আসলে আর মক আপ না করি, কারণ তোমরা একটু ক্লাসের দিকে মনোযোগ দাও, ঠিক আছে? পরের যে কোশ্চেনটা এটা বলছে অস্টিওপোরোসিস, এটা একটা রোগ, এটা হচ্ছে হাড়ের হয়। কোনো জায়গায় যদি অস্টিও এই টাইপের কিছু দেখো বুঝবে এটা হচ্ছে হাড় রিলেটেড রোগ, বুঝছো? এইটা নিচের কোন ধরনের
দূষণের ফলে সৃষ্টি হয়। দেখো এখানে কিন্তু অনেকগুলো হেভি মেটাল বা ভারী ধাতুর কথা বলা হয়েছে। কি কি আছে এখানে? ক্যাডমিয়াম আছে, লেড আছে, আর্সেনিক আছে এবং ক্রোমিয়াম আছে। তো আমাদের কোশ্চেনে বলছে কি এগুলোর ভিতরে কোনটা অস্টিওপোরোসিস সৃষ্টি করার জন্য আসলে দায়ী? তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে ক্যাডমিয়াম। বুঝছো, ক্যাডমিয়াম একটা ভারী ধাতু বা হেভি মেটাল। হেভি মেটাল থাকার কারণে এটার ঘনত্ব অনেক বেশি, সাধারণত 4 মিলিগ্রাম পার কিউব, 4 মিলিগ্রাম পার সেন্টিমিটার কিউব, এর থেকে বেশি হয় এটার ঘনত্ব। সো এইটা যদি থাকে, আমাদের যেমন হেভি মেটালের উপস্থিতি কোথায় থাকতে পারে? বাতাসে থাকে অনেক সময়, বা ধরো পানিতে থাকে। এই মাধ্যমে যদি ঢুকে যায় আমাদের বডিতে, তখন সেটা কিন্তু বেশি পরিমাণে যদি কখনো যায়, সেখান থেকেই মানুষের দেহে অস্টিওপোরোসিস রোগ হতে পারে। ঠিক আছে, এখন দেখো 14 উত্তর অনেকেই সঠিক উত্তর দিছে, এটা তোমরা বোধহয় অনেকেই জানো। হাসনাইন আহমেদ দিছে, হাফসা রাশিদ হিমি দিয়েছে, তারপরে নুসরাত হোসেন প্রভা সঠিক উত্তর দিয়েছে, মোনামি ঘোষ সঠিক উত্তর দিয়েছে 13 এর। এটা 14তে আরও সঠিক উত্তর দিয়েছে সুলতানা, তারপর হচ্ছে সনি সাহা, সুলতানা, তারপরে হচ্ছে তাহসিন, তারপরে হচ্ছে রিপন ভুইয়া, তারপরে হচ্ছে আফ্রিদা, তারপরে ঐশী, তারপরে নিশামণি, অনেকেই সঠিক উত্তর দিয়েছে। আমরা পরের কোশ্চেনে চলে যাই। 15তে বলছি কি এসআই এককে বোলজম্যান ধ্রুবকের মান কত হবে? ঠিক আছে, এসআই এককে বোলজম্যান ধ্রুবকের মান কত হবে? ঠিক আছে, তো আগে একটু বোলজম্যান ধ্রুবক নিয়ে বলি, তোমরা কমেন্ট করো। আমি ততক্ষণে বোলজম্যান ধ্রুবক যদি তোমার নাও মনে থাকে, এটা মনে রাখবে, এটার মান হচ্ছে R/Na। ঠিক আছে, সো একটু আগে আমরা দেখছি এসআই এককে R এর মান হচ্ছে 8.314, রাইট? আর Na মানে হচ্ছে আসলে যে অ্যাভোগাড্রো সংখ্যা, নাম্বার অফ অ্যাভোগাড্রো। ঠিক আছে, এটার মান হচ্ছে 6.02 × 10⁻23। ঠিক আছে, সো এই দুইটাকে ভাগ করলে হচ্ছে 1.38 আসে। আর এখানে 10⁻³ যেহেতু হরের ভিতরে আছে, এটা যখন লবে নিয়ে যাবে এটা হবে 10⁻23। ঠিক আছে, তার মানে এটার মান কিন্তু হচ্ছে এইটা, রাইট? যে 1.38 × 10⁻23। তো সেই হিসাবে এখানে সঠিক উত্তর আসলে কে দিয়েছে সবার আগে? 15তে সঠিক উত্তর, এটা 16 না, 16তে সঠিক উত্তর এখানে কে দিয়েছে? এটা তো 16 না, এটা তো 15। সো 15তে সবার আগে সঠিক উত্তর দিয়েছে এখানে হচ্ছে শাওন বলেছে সি হবে। তারপর হচ্ছে শিহাব আল হাসান, ও সঠিক উত্তর দিয়েছে। চয়ন রায় সঠিক উত্তর দিয়েছে। তারপর হচ্ছে নিশামণি সঠিক উত্তর দিয়েছে। তারপর বিক্রম সানা সঠিক উত্তর দিয়েছে। নৌসিন খান টিউলিপ সঠিক উত্তর দিয়েছে। তামিম সঠিক উত্তর দিয়েছে। টুম্পা দাস সঠিক উত্তর দিয়েছে। রাব্বি সঠিক উত্তর দিয়েছে। শাহাদাত হোসেন সঠিক উত্তর দিয়েছে। নুসরাত, ইমপিতা, তারপরে হচ্ছে রাবেয়া, তারপরে হচ্ছে হামদে রাব্বি, অনেকেই সঠিক উত্তর দিয়েছো। গ্রেট, আমরা 16তে চলে যাই। দেখো 16 দাগের কোশ্চেনে বলছে কি বয়েলের সূত্রে কোনটা স্থির থাকে? এটা তোমাদের কমেন্ট করার দরকার নেই। 16 দাগ, এটা খুবই সহজ জিনিস। বয়েলের সূত্র মনে রাখবা, যে বয়েলের সূত্রে স্থির থাকে বয়েল কথাটা মাথায় রাখবা। বয়েল, ঠিক আছে, বয়েল মানে কি? তাপ দেওয়া, মানে সিদ্ধ করা, এরকম না? সিদ্ধ করতে হলে কি দিতে হয়? তাপ দিতে হয়। তাইলে কি স্থির থাকবে? তাপমাত্রা স্থির থাকবে। তাহলে বয়েলের সূত্রে কি স্থির? টেম্পারেচার, টি স্থির। এখানে সঠিক উত্তর অপশন এ। এবার মনে রাখবা চার্লসের সূত্র, ঠিক আছে, চার্লসের সূত্রে চয় আকার দিয়ে শুরু, তার মানে কি? চাপ স্থির থাকবে। ঠিক আছে, তাহলে বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির, চার্লসের সূত্রে চাপ স্থির। আর আরেকটা কি থাকলো? লুসাকের সূত্র বা চাপের সূত্র। তাইলে এইটাই যদি তোমার হচ্ছে টি স্থির হয়, এইটাই যদি পি স্থির হয়, তাহলে বাকি আরেকটা যেটা, ওইটা কি স্থির থাকবে? ভি স্থির থাকবে। মানে লুসাকের সূত্রে হচ্ছে ভি স্থির থাকে। ঠিক আছে, সো এটা আমি না পড়ি, এটা সবাই জানো, এটা সহজ কোশ্চেন। পরের যেটা, এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, যে নিচের কোনটা ফসজিন গ্যাস? ঠিক আছে, তো একটু দেখো ফসজিন গ্যাসের সংকেত কি? ফসজিন গ্যাসের সংকেত হচ্ছে কি, এটা তোমরা কি কমেন্ট সেকশনে জানাও। এটা কিন্তু খুবই ক্ষতিকারক একটা গ্যাস। ঠিক আছে, ফসজিন গ্যাস মানুষের নিঃশ্বাসের সাথে গেলে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে আর কি। ঠিক আছে, 17তে দেখি সবার আগে কে সঠিক উত্তর দিতে পারে। আমি তোমাদের কমেন্ট পড়ার জন্য অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছি। 16 দাগের অ্যান্সার তো অনেকেই দিচ্ছে এইখানে। 16তে এটা সবারই হয়েছে আশা করি। 16-র অ্যান্সার অনেকেই দিছো এ। একটু যদি পড়ি নামগুলা, অনেক আর কি। 16তে আকাশ পাল দিয়েছে, বাঁধন, হাফসা রশিদ হিমি, তৈশী, তারপরে জয়মণ্ডল, তারপরে হচ্ছে আফ্রিদা হোসাইন, আশরিফা, অপরাজিতা, বিক্রম, তারপর হচ্ছে সাথী, তারপরে হচ্ছে রাব্বি, তারপরে হচ্ছে সায়রা, তারপর হচ্ছে হিমি। গ্রেট। 17তে আসো। 17তে এইখানে সবার আগে খুব সম্ভবত সঠিক উত্তর দিয়েছে হচ্ছে টিউলিপ। ঠিক আছে, COCl2। এরপরে আবার সঠিক উত্তর দিয়েছে সাকিবুল হাসান, সঠিক উত্তর দিয়েছে
রিভেন সঠিক উত্তর দিয়েছে, অসমাপ্ত ডায়েরি সঠিক উত্তর দিয়েছে, তারপরে হচ্ছে তৈশী সঠিক উত্তর দিয়েছে, বিক্রম সানা, তারপরে জান্নাতুন্নেসা, বিবি রাবেয়া, তারপর হচ্ছে সাথী দাস, নিশামণি। ওকে, সো ঠিক আছে, এটা COCl2, COCl2 এটা দেখতে কেমন? এই যে এইখানে একটা কার্বনিল মূলক, এই দুই পাশে দুইটা ক্লোরিন, এই পাশে একটা ক্লোরিন, এ পাশে একটা ক্লোরিন, এটার নাম হচ্ছে ফসজিন গ্যাস। এই ফসজিন গ্যাস মারাত্মক ধরনের ক্ষতিকর, ঠিক আছে। 18 দাগের কোশ্চেন বলছে কি NH3 এর অনুবন্ধী অ্যাসিড কোনটা? দেখো এটাও খুব সহজ একটা কোশ্চেন। সো কোনো একটা জিনিস যখন প্রোটন গ্রহণ করতে পারে তাকে আমরা বলি হচ্ছে ক্ষার। তো দেখো এই যে NH3 যেটা আছে, NH3 এর একটা মুক্ত জোড় ইলেকট্রন এখানে আছে, তাই তো? এই জন্য সে একটা প্রোটনকে গ্রহণ করতে পারে, প্রোটনকে গ্রহণ করে সে হয়ে যায় হচ্ছে NH4+। সো কোনো একটা ক্ষার যখন একটা প্রোটনকে গ্রহণ করে, সেই গ্রহণ করার পরে সে যেটা হয়ে যায় সেটাকে আমরা বলি তার অনুবন্ধী ক্ষার, ঠিক আছে, অনুবন্ধী ক্ষার। সো দেখো এটা সুন্দর করে লিখে দিলাম যে এটা হচ্ছে এটার অনুবন্ধী ক্ষার। আবার এটা যদি একটা প্রোটন ত্যাগ করে ফেলে তখন যেটা হয়ে যায় সেটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড, ঠিক আছে, অনুবন্ধী অ্যাসিড। তাহলে এখানে দেখো NH3 এর অনুবন্ধী, সরি আমরা এটা একটু, এইটা তো ক্ষার, এইটা হবে অনুবন্ধী অ্যাসিড, এটা ক্ষার কেন লিখে ফেলেছি আমি, এটা একটু টাইপিং মিস্টেক। এইটা হবে অনুবন্ধী ক্ষার, সো এইটা হবে অনুবন্ধী অ্যাসিড। যদি কোনো একটা ক্ষার যখন প্রোটন গ্রহণ করে, প্রোটন গ্রহণ করার ফলে সে যেটা হয় সেটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড। আর এইখান থেকে কোনো একটা ক্ষার অ্যাসিড যখন সে প্রোটনটা হচ্ছে ত্যাগ করে দেয় তখন সে হয়ে যায় হচ্ছে অনুবন্ধী ক্ষার, ঠিক আছে। তাইলে দেখো NH3 এর অনুবন্ধী অ্যাসিড হবে কি NH4+, এখানে কি হবে NH4+। তার মানে 18তে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন সি যেটা আছে। এটা সবার আগে সঠিক উত্তর দিছে কে একটু দেখি, অনেকে তোমরা সঠিক উত্তর দিয়ে ফেলছো আর কি। তো সবার আগে সঠিক উত্তর দিয়েছে খুব সম্ভবত ওমর ফারুক, তারপরে আরও সঠিক উত্তর দিয়েছে হচ্ছে সুমন সঠিক উত্তর দিয়েছে, তারপরে টুম্পা সঠিক উত্তর দিয়েছে, তৈশী সঠিক উত্তর দিয়েছে, রাবেয়া সঠিক উত্তর দিয়েছে, তারপরে ওমর ফারুক সঠিক উত্তর দিয়েছে, রিভেন সঠিক উত্তর দিয়েছে, তারপরে হচ্ছে সুলতানা সঠিক উত্তর দিয়েছে, রাব্বি সঠিক উত্তর দিয়েছে, জান্নাতুল ফেরদৌস, টিউলিপ, অনেকেই সঠিক উত্তর দিয়েছে, গ্রেট। সো আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই। আমাদের পরের কোশ্চেনে কি বলছে যে উল্কাপিণ্ড যে স্তরে এসে পুরে ধ্বংস হয়ে যায় সেটা আসলে কি? এখন দেখো উল্কাপিণ্ড যখন এই যে পৃথিবীর চারপাশে প্রবেশ করে তখন তো বাতাসের অনেকগুলো লেয়ার আছে, তাই না? তো তার মধ্যে কোনো একটা লেয়ারে এসে কিন্তু সে পুরে শেষ হয়ে যায়, ঠিক আছে। তো সেই লেয়ারটা কি দেখো, সো সেটা হচ্ছে আসলে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে এসে কিন্তু উল্কাপিণ্ড পুরে শেষ হয়ে যায়। সো এটার তোমরা চাইলে কমেন্ট করতেও পারো, বাট এটার অ্যান্সারটা আমি একটু আগেই বলে দিলাম। পরের যে কোশ্চেনটা আছে এটা কিন্তু আমরা জৈব যৌগের ভিতরে চলে আসছি। তো জৈব যৌগের ভিতরে যেহেতু চলে আসছি তোমরা একটু ভয় পেও না আর কি, সহজেই আছে এগুলা। সো বলছে কি যে কাইরাল কেন্দ্র বিশিষ্ট 1 ডিগ্রি অ্যালকোহল কোনটা, ঠিক আছে, কাইরাল কার্বন বিশিষ্ট 1 ডিগ্রি অ্যালকোহল কোনটা। তো দেখো এটা বুঝতে হলে আগে আমাদেরকে বুঝতে হবে কাইরাল কার্বন কি জিনিস। দেখো কাইরাল কার্বন হচ্ছে যেসব কার্বনের 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন গ্রুপ আছে, বুঝতে পারছো? যেমন ধরো এইখানে CH3 গ্রুপ আছে, এইখানে হচ্ছে ধরো C2H5 আছে, 4টা ভিন্ন ভিন্ন মৌল বলে নাই কিন্তু 4টা ভিন্ন ভিন্ন গ্রুপ। আবার ধরো এই পাশে হাইড্রোজেন আছে, এই পাশে ধরো ক্লোরিন আছে। সো দেখো এই পাশেও কার্বনের সাথে যুক্ত, এই পাশেও কিন্তু কার্বনের সাথে যুক্ত, কিন্তু এই পাশের পুরো গ্রুপটা হচ্ছে CH3, এই পাশের পুরো গ্রুপটা হচ্ছে C2H5। তাহলে দুটো গ্রুপ কিন্তু সেম না। এরকম যদি কোনো কার্বনের 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন গ্রুপ থাকে ওইটাকে আমরা বলি হচ্ছে কাইরাল কেন্দ্র আর কি, বুঝতে পেরেছো? তাইলে এখন এইরকম কি আছে দেখো, এখানে কি কি আছে দেখো, একটা আছে 2-মিথাইল 2-বিউটানল, একটা আছে হচ্ছে 2-মিথাইল 1-বিউটানল। সো আমরা একটু প্রত্যেকটা স্ট্রাকচার আঁকার চেষ্টা করি আর কি, যে 2-মিথাইল 2-বিউটানল যদি হয় তার মানে কি এটা 4টা কার্বন আছে, এই দুইটা বা এই 3টার 4টার স্ট্রাকচারই আমরা একে একে দেখি যে 2-মিথাইল 2-বিউটানল, তার মানে কি 2 নাম্বার কার্বনে একটা মিথাইল গ্রুপ আছে। সো এটা কিন্তু কখনোই হবে না, আমার আর দেখারই দরকার নাই। দেখো এই পাশেও CH3 গ্রুপ আছে, এই পাশেও CH3 গ্রুপ আছে। সো এটা কিন্তু আমাদের আর এটা হওয়ার আসলে সুযোগ নাই, এটাও হবে না। তো আমরা একটু এইটা দেখি যে এইটা হয় কিনা, যে 3 নাম্বারে যেটা আছে, 3 নাম্বারে কি বলছে 3-মিথাইল বিউটানল 1 আর কি। সো 3-মিথাইল বিউটানল 1, তো এটা দেখো 3 নাম্বার কার্বনে আমাদের একটা মিথাইল গ্রুপ থাকবে, ঠিক আছে, এবং এখানে 1 নাম্বার কার্বনে হচ্ছে তোমার OH থাকবে, ঠিক আছে। এখন দেখো এইটাও কিন্তু তোমার আসলে কোনো যৌগ দিচ্ছে না, এখানে কাইরাল কার্বন নাই আর কি,
ঠিক আছে। সো কারণ এখানে এই কার্বনের 2 হাতেই কিন্তু হাইড্রোজেন আছে, সো এটা কিন্তু হওয়ার কোনো পসিবিলিটি নাই। এখন দেখি আমরা অপশন বি যেটা আছে, অপশন বিতে বলছে কি 2 মিথাইল 1 বিউটানল। সো এইটা একটু আমরা মুছে ফেলি, এটা মুছে ফেললে এখান থেকে হয়তো আমরা একটু লিখতে পারবো যেটা আছে যে 2 মিথাইল মানে কি 2 নাম্বার কার্বনের ভিতরে একটা মিথাইল গ্রুপ আছে এখানে CH3 এবং 1 বিউটানল, ঠিক আছে 1 বিউটানল। সো এখানে একটা ওএইচ আছে। এখন দেখো এইটাও কিন্তু আসলে তোমার আসলে কাইরাল কার্বন এখানে না, ঠিক আছে। সো এখানে আসলে একটাও অ্যান্সার না, সো এইটা আসলে ব্ল্যাঙ্ক আর কি। আমি এই জন্যই প্রত্যেকটা একে দেখাইলাম। এবং বিউটিন যেহেতু, এই বিউটিনের ভিতরেও কিন্তু কোনো কাইরাল কার্বন আসলে নাই। সো এখানে যেই অপশনগুলো আছে এটার ভিতরে আমাদের একটাও কাইরাল কার্বন না আসলে। দেখো এটাও তোমরা যদি খেয়াল করো, এই যেহেতু 1 বিউটানল তার মানে কি এটার এই হাতে আসলে হাইড্রোজেন আছে এবং এই হাতেও হাইড্রোজেন আছে। সো এই কার্বনটা কিন্তু কাইরাল কার্বন না। আবার যদি আচ্ছা ওকে এইটা এখানে CH3 আছে, ওকে এইটা কাইরাল কার্বন আছে, এই কার্বনটা কাইরাল কার্বন। একটু যদি তোমরা খেয়াল করো যে এই কার্বনটা কিন্তু আমাদের কাইরাল কার্বন না, কারণ এর 2 হাতে হাইড্রোজেন আছে, ঠিক আছে। কিন্তু এই কার্বনের এই পুরো হাতে একটা জিনিস, এই হাতে এক জিনিস, এই হাতে এক জিনিস, এই হাতে এক জিনিস, এই চারটা ভিন্ন ভিন্ন। সো এইটা কাইরাল কার্বন। ওকে, সো আমাদের কিন্তু অপশন বি এখানে অ্যান্সার হবে, ঠিক আছে। একটু এখানে আমাদের হয়ে গিয়েছিল, তোমরা একটু এটা বুঝে নিবে আশা করি যে আমাদের এখানে কিন্তু এটা হতে পারে। তোমাদেরকে আবার একটু আমি বলতেছি, এই কার্বনের এই হাতে দেখো এই পাশে হচ্ছে CH2, এখানে CH3। সো এইটা একটা গ্রুপ, এইখানে হচ্ছে CH3 গ্রুপ, এই দুইটা গ্রুপ সেম না, আবার এইখানে হাইড্রোজেন আর এই পাশে পুরাটা মিলে হচ্ছে CH2OH। তো এই কার্বনের 4 হাতে কিন্তু 4টা ভিন্ন ভিন্ন গ্রুপ। সো এটাকে আমরা কাইরাল কার্বন এখানে কিন্তু বলতেই পারি, ঠিক আছে। সো দেখো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। কি বলছে যে অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগারের নাম কি? সো আমরা যখন খাবার খাই, এই খাবার কিন্তু আমাদের লিভারে গিয়ে সঞ্চিত হয়, ঠিক আছে। সো লিভারে গিয়ে যখন আমাদের সঞ্চিত হয় তখন তো কোনো একটা কিছু হিসাবে সঞ্চিত করতে হয়। সেটা তাহলে কি হিসাবে সঞ্চিত করে? লিভারের মধ্যে আমাদের খাবার সঞ্চিত হচ্ছে গ্লাইকোজেন আকারে, ঠিক আছে। কি আকারে? গ্লাইকোজেন আকারে। এই যে সুগার আমরা যে খাই, সুগার কিন্তু আসলে সুগার হিসাবে সঞ্চিত হতে পারে না, এটা সঞ্চিত হয় কি হিসাবে? আমাদের গ্লাইকোজেন হিসাবে, ঠিক আছে। সো 21-এর সঠিক উত্তর হবে হচ্ছে কি সি। সবার আগে এখানে বোধহয় সঠিক উত্তর দিয়েছে হচ্ছে সূচনা, এরপরে উত্তর দিয়েছে হচ্ছে সাকিবুল, তারপরে বিক্রম সঠিক উত্তর দিয়েছে আমাদের। ওকে ওকে, তারপরে হচ্ছে তৈশী সঠিক উত্তর দিয়েছে, তারপরে আরেকজন সঠিক উত্তর দিয়েছে। যে আমি আসলে এই ফেক আইডির নামগুলা পড়বো না, কারণ নামগুলা তোমরা এত সাহিত্যিক নাম দাও আসলে। তারপরে হচ্ছে মৌরায় এখানে সঠিক উত্তর দিয়েছে, টিউলিপ সঠিক উত্তর দিয়েছে, বিথি সঠিক উত্তর দিয়েছে, তারপরে হচ্ছে জান্নাতুল নাইম নিঝুম সঠিক উত্তর দিয়েছে, তারপর হচ্ছে বাঁধন সঠিক উত্তর দিয়েছে, মুবাশিরা সায়রা সঠিক উত্তর দিয়েছে, টুম্পা সঠিক উত্তর দিয়েছে। গ্রেট। সো এবার দেখো, এবার বলছে যে গ্লোবিউলার বা বর্তুলাকার প্রোটিন কি জিনিস, মানে এটা কোন স্ট্রাকচার আসলে। তো প্রোটিন আসলে কিভাবে তৈরি হয়? দেখো প্রোটিন তৈরি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড একটার সাথে একটা এরকম যুক্ত হয়। ধরো এখানে একটা অ্যামাইনো অ্যাসিড, এখানে আরেকটা অ্যামাইনো অ্যাসিড, আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এরকম অ্যামাইনো অ্যাসিডগুলো একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে একটা যুক্ত হয়, ঠিক আছে। যুক্ত হওয়ার পরে এইটা হচ্ছে একটা প্রাইমারি স্ট্রাকচার তৈরি করে, ঠিক আছে, মানে লিনিয়ার, একদম সরলরেখিক। তো এরপরে এইটা একটু হালকা পাতলা পেঁচায় গেলে তোমার এই যে এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার, ঠিক আছে। এই সেকেন্ডারি স্ট্রাকচারটা যখন আবার পেঁচায় যায়, আরও বেশি পেঁচায় যায়, তখন জিনিসটা দেখতে যে এরকম হয়ে যায় আর কি, গোলাকার টাইপের। সো এইটা হচ্ছে তোমার টারশিয়ারি স্ট্রাকচার, এবং এই টারশিয়ারি স্ট্রাকচারটাই হচ্ছে একটু বর্তুলাকার হয়, কারণ যেটা প্রাইমারি স্ট্রাকচার এটা সরলরৈখিক, যেটা তোমার সেকেন্ডারি স্ট্রাকচার এটা একটু যে তোমার এরকম পেঁচানো বা হেলিক আকারের, আর যেটা তোমার এই গ্লোবিউলার বা বর্তুলাকার, মানে তোমার জিনিসটা অনেক বেশি পেঁচায় যায়, সেটা হচ্ছে প্রোটিনের টারশিয়ারি স্ট্রাকচার, ঠিক আছে। তো এই সবগুলো জিনিস এখানে বুঝে গেল আশা করি প্রোটিনের ব্যাপারটাতে। সো 22-এও সঠিক উত্তর দিয়েছে দেখলাম বিক্রম সানা সবার আগে, তারপরে হচ্ছে এখানে নওশিন খান টিউলিপ সঠিক উত্তর দিয়েছে। এখানে শাওন হোসেন একটা কমেন্ট করেছে যে বিউটানল 2 কাইরাল কার্বন না, বিউটানল 2 তো কাইরাল কার্বন না, এখানে বলা হয়েছে যে বিউটানল 1 হচ্ছে কাইরাল কার্বন। তুমি একটু রিপ্লে করে আবার দেখলে বুঝবে আর কি, ঠিক আছে, ওটা দেখে নিও। ওকে গ্রেট। সো পরেরটা, যে টটোমারিতা প্রদর্শন করে
কোন যৌগটা, ঠিক আছে। দেখো টটোমারিতা বা টটোমারিজম কি জিনিস সেটা একটু তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। যে ছোটবেলায় আমি অনেক বাড়িতে কখনো থাকতাম না, দৌড়াদৌড়ি করতাম, তখন আমার মা মাঝে মধ্যে আমাকে বলতো যে সারাদিন টোটো করে ঘুরে বেড়াস না। তো এই জায়গাটার থেকে তোমরা একটু মাথায় রাখতে পারো যে টোটো করে ঘুরে বেড়ায়, বা আমরা অনেক সময় বলি যে ও তো টোটো কোম্পানির ম্যানেজার, খালি ঘুরে বেড়ায়। এই টোটো করা মানে কি আসলে এক জায়গায় স্থির না থাকা। তো টটোমারিজম হচ্ছে এমন একটা সমানুতার ধরন যেখানে একটা সমাণু আর একটা সমাণুতে কনস্ট্যান্টলি পরিবর্তন হইতে থাকে। যেমন সবসময় মনে রাখবা যে কিটোন, যে কোনো কিটোন এবং ইনল, ইনল মানে যেইটার ভিতরে তোমার হচ্ছে ইনলের ভিতরে হচ্ছে এই যে ডাবল বন্ডও থাকে, আবার এই যে OH গ্রুপও থাকে, এই দুইটাই থাকে, এটাকে বলা হচ্ছে কি ইনল। আর কিটোন তো তোমরা জানোই, কিটোন হচ্ছে যে যার ভিতরে যে এরকম তোমার কার্বনিল মূলক থাকে এবং দুই পাশে দুইটা অ্যালকাইল গ্রুপ থাকে। সো এই কিটোন এবং ইনল অটোমেটিক্যালি একটার থেকে আরেকটাতে কনভার্ট হইতে থাকে। অর্থাৎ তুমি একটা পাত্রে যদি কিছু পরিমাণ কিটোন নাও, সেটা একটু পরে ইনল হয়ে যাবে, আবার সেই ইনলগুলো একটু পরে রূপান্তর হয়ে কিটোনে রূপান্তর হবে, ঠিক আছে। এই ধরনের সমানুতাকে কি বলা হয়? টটোমারিজম। মানে এটার একটা স্থির থাকে না। তুমি একটা পাত্রে ইনল নিবা, একটা ফ্রেশ টেস্ট টিউবের মধ্যে তুমি কিছুটা ইনল নিবা, দেখবে একটু পরে ওইখানে কিটোন হয়ে গেছে। আবার তুমি আরেকটা ফ্রেশ টেস্ট টিউব এক জায়গা থেকে কিছুটা কিটোন কিনে নিয়ে আসবা, দেখবো এখান থেকে ইনল হয়ে গেছে। তো এটা কিন্তু আসলে কখনো স্থির থাকে না। সো এটা প্রদর্শন করে নিচের কোন ধরনের যৌগ। দেখো এখানে কি আছে, যেইটা কিটোন আছে বা যেটা ইনল আছে সেটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে কিটোন কি আছে? আছে। কোনটা? অপশন এ। মনে রাখবা অপশন এ, কিটোন বা ইনল যেটা থাকুক এটা হবে উত্তর, ঠিক আছে। টটোমারিজম প্রদর্শন করে। সো 23-এ সঠিক উত্তর দিছে কে? অনেকে সঠিক উত্তর দিয়েছে, তোমরা তো খুবই ভালো পারতেছো, ব্যাপারটা আসলে খুবই পজিটিভ। বিক্রম সবার আগে সঠিক উত্তর দিয়েছে, তারপরে সাকিবুল হাসান, তারপর টিউলিপ সঠিক উত্তর দিয়েছে, নীলপরি নীলাঞ্জনা সঠিক উত্তর দিয়েছে, বিথি সঠিক উত্তর দিয়েছে, তারপরে হচ্ছে তৈশী সঠিক উত্তর দিয়েছে, তিথি রায় সঠিক উত্তর দিয়েছে, তারপরে হচ্ছে বিবি রাবেয়া সঠিক উত্তর দিয়েছে, গ্রেট। তারপরে হচ্ছে জান্নাতুন্নেসা সঠিক উত্তর দিয়েছে, সাথী সঠিক উত্তর দিয়েছে, ওকে। সো অনেকেই সঠিক উত্তর দিচ্ছ। পরেরটায় চলে যাই। নিচে বলছে কি যে অ্যাক্রিলিন পরীক্ষা দ্বারা নিচের কোনটাকে শনাক্তকরণ করা যায়। এটা কিন্তু একটু ডিফারেন্ট, মানে এই কোশ্চেনটা সচরাচর আসে না, কিন্তু এটা অনেক আগে অনেক আসতো, এই জন্য আমরা কোশ্চেনটা এখানে রেখেছি যে অ্যাক্রিলিন টেস্ট দিয়ে নিচের কোনটা শনাক্তকরণ করা যায়, ঠিক আছে। তো এইটাও দেখি তোমরা সঠিক উত্তর দিয়ে ফেলছো। আমি ভাবছি যে আসলে এইটা হয়তো তোমরা ভুল করতে পারো, বাট এইটাও সঠিক উত্তর দিয়েছে সবার আগে সাজ্জাদুর রহমান। এটার উত্তর হবে হচ্ছে গ্লিসারিন, ঠিক আছে। গ্লিসারিন শনাক্তকরণ করা হয় হচ্ছে অ্যাক্রিলিন টেস্ট দিয়ে। গ্লিসারিন কিন্তু একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। গ্লিসারিনের সংকেত লিখে তোমাদেরকে শিখাই দিই। 3টা কার্বন দিবা, CCC, কি বলবা? CCC, সাথে প্রত্যেকটাতে একটা OH দিবা, OH OH OH, ঠিক আছে। এবার এর চারপাশে যতগুলো হাইড্রোজেন লাগে কার্বনের 4 হাত হইতে, এখানে 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 এখানে, শেষ, ঠিক আছে। তো সহজ, দেখছো, খুব বেশি কঠিন কিন্তু কিছু না। পরের কোশ্চেনে দেখো বলছে কি কার্বো অ্যানায়ন কোনটা? কার্বনায়ন কোন জিনিস? কার্বনায়ন হচ্ছে যেসব কার্বনের উপরে একটা নেগেটিভ চার্জ থাকে তাদেরকে বলা হয় হচ্ছে কার্বনায়ন। এখন এই সংজ্ঞা যদি জানো তাহলে কিন্তু এখানে তোমাদের একটাও আটকানোর কথা না। এখানে সঠিক উত্তর কি হবে? এই একটার উপরে নেগেটিভ চার্জ আছে, আর কোনোটার উপরে নেগেটিভ চার্জ আছে নাই, তার মানে কিন্তু এখানে সঠিক উত্তর হবে হচ্ছে এই যে CH3-, কারণ এখানেই নেগেটিভ চার্জ, এইটাই অ্যানায়ন, এইটাই কার্বনায়ন, ঠিক আছে। এরপরে বলছে ফরমালিন কি জিনিস, ঠিক আছে। ফরমালিন কি জিনিস এইটাও তোমরা মোটামুটি জানো যে ফরমালিন তো বাংলাদেশে থাকেন, চিনে না এরকম কোনো মানুষই নেই। সো ফরমালিন হচ্ছে কেমিক্যালি 40% মিথানল, 40% মিথানল এবং 60% পানির একটা মিশ্রণ, ঠিক আছে। তাহলে কোথায় আছে দেখি তো আমরা। এটা উত্তর হচ্ছে কি যে 40% মিথানল, 40% মিথানল, এই দেখো 40% মিথানল এবং 60% পানির যে মিশ্রণ, এটাকে বলা হচ্ছে ফরমালিন। এটা তোমরা সবাই জানো। তো 25-এ অনেকেই সঠিক উত্তর দিছে বি। এখানে তিথি রায় সঠিক উত্তর দিছে, তারপরে হচ্ছে আরিফুল ইসলাম সঠিক উত্তর দিয়েছে, অপরাজিতা সঠিক উত্তর দিয়েছে, জান্নাতুন্নেসা সঠিক উত্তর দিয়েছে, তারপরে হচ্ছে নিশা সঠিক উত্তর দিয়েছে, গ্রেট। 26-এও তোমরা আশা করি পারবা। আমি নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে কি বলছে যে আইআর বর্ণালীতে কার্যকারী মূলক অঞ্চলের তরঙ্গ সংখ্যা কত? সো দেখো আইআর হচ্ছে কি জিনিস? আইআর হচ্ছে এরকম একটা এরকম তোমার একটা মানে স্পেকট্রাম আর কি, যে এইটা দেখে এই স্পিক দেখে আমরা বলে দিতে পারি যে কোন একটা জৈব যৌগে কি ধরনের গ্রুপ আছে বা না আছে, ঠিক আছে। তো এই আইআর এর রেঞ্জ হচ্ছে 400 থেকে 4000 পর্যন্ত, ঠিক আছে। কত? 400 থেকে 4000। এর মধ্যে 400 থেকে 1000 পর্যন্ত যে এই পিকগুলা থাকে সেগুলো দেখে বলা যায় যে এটার চেইনটা কেমন, মানে কার্বনের মেইন শিকলটা কেমন। এবং
এরপরে 1000 থেকে 4000-এর ভিতরে যতটুকু থাকে ওইটা দেখে বলা যায় হচ্ছে এর ভিতরে কোথায় কোন গ্রুপ আছে বা কার্যকরী মূলক আছে। এবং দেখো এখানে কি বলছে, কার্যকরী মূলক অঞ্চলের তরঙ্গ সংখ্যা কত, তাহলে কি হবে এই 1000 থেকে 4000। এবং তোমাদের দুইটা কার্যকরী মূলকের তোমরা পিক মনে রাখবা, একটা হচ্ছে কার্বনিল, এই কার্বনিলের পিক হচ্ছে তোমার 1725, ঠিক আছে, সেন্টিমিটার ইনভার্স 1। আরেকটা মনে রাখবো হচ্ছে OH, এইটার পিক হচ্ছে এই 3600 সেন্টিমিটার ইনভার্স 1, 3500 হইতে পারে, মানে 3500 থেকে 3600 এই রেঞ্জে আর কি, ঠিক আছে, একটু বেশি আর কি, ঠিক আছে। সো এইটাতেও দেখি কে কে, অনেকেই সঠিক উত্তর দিছো তোমরা। সুলতানা সঠিক উত্তর দিছে এইটাতে সবার আগে, এটা একটা কঠিন কোশ্চেন ছিল। তারপরে কাব্যের বিহঙ্গিনী, সেও সঠিক উত্তর দিছে, রাব্বি সঠিক উত্তর দিয়েছে, গ্রেট। সো 27 দেখো, এবার 28-এ যেটা বলছে নিচের কোনটা মেটা নির্দেশক মূলক, ঠিক আছে, মেটা নির্দেশক মূলক। সো প্রথমে আছে হচ্ছে কি একটা তোমার অ্যামিন, তারপরে আছে কি এই সালফোনিক অ্যাসিড, তারপরে আছে হচ্ছে কি তারপরে এই OCH3, তারপরে হচ্ছে CH3, ঠিক আছে। সো এগুলোর মধ্যে সঠিক উত্তর কি হবে দেখি, এগুলোর মধ্যে সঠিক উত্তর হবে হচ্ছে সালফোনিক অ্যাসিড আর কি, SO3H যেটা আছে এটা হচ্ছে বলয় থেকে ইলেকট্রন টান দেয়, সো বলয় একটু নিষ্ক্রিয় হয়ে যায় এবং একই সাথে জিনিসটা কি হয়ে যায় তোমার মেটা নির্দেশক। তার মানে কি হবে সঠিক উত্তর কিন্তু এইটা। বাকি যে তিনটা আছে এগুলা কিন্তু অর্থপ্যারা নির্দেশক, এটা তোমরা একটু মুখস্থ করে রাখবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। আমি পরের কোশ্চেন দেখি, পরের কোশ্চেনে কি বলছে, নিচের কোনটা ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে হচ্ছে যাদের ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে। তো ইলেকট্রোফাইল কারা, সাধারণত যাদের অষ্টক সংকোচন হয়, ঠিক আছে, অষ্টক সংকোচন হয়, দেখি অষ্টক সংকোচন হয় তাদেরকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোফাইল। এই জাতীয় জিনিসপত্র আছে কি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এইটা সঠিক উত্তর। আরও আছে কি যেমন ধরো BF3, তারপরে হচ্ছে ধরো FeBr3, এই টাইপের যেসব জিনিস আছে এটা দরকার নেই, যে BF3, BCl3, এরা হচ্ছে তোমার সাধারণত এদের অষ্টক সংকোচন হয়। এদের কিন্তু সর্বব্যস্ত কক্ষপথে 8টা ইলেকট্রনের এই শর্তটা পূরণ হয় না। পূরণ না হওয়ার কারণে সে কি করে, আরও বাহির থেকে ইলেকট্রন পেতে চায়, এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে ইলেকট্রোফাইল। এবং এরা কিন্তু একই সাথে লুইস অ্যাসিড হিসেবেও কাজ করে, ঠিক আছে। এবং যত পজিটিভ চার্জযুক্ত জিনিস আছে তারাও কিন্তু ইলেকট্রোফাইল। যেমন ধরো তোমার এই যে CH3+, এর উপরে কি পজিটিভ চার্জ আছে না, এরাও ইলেকট্রোফাইল। বাট এই জাতীয় জিনিস যাদের উপরে কোনো চার্জ নাই কিন্তু ইলেকট্রন পেতে চায় তাদেরকে বলা হয় হচ্ছে প্রোসম ইলেকট্রোফাইল। আর এখানে বাকি যারা আছে এদের সবাই এরকম লোন পেয়ার ইলেকট্রন আছে বা মুক্তজোড় ইলেকট্রন আছে। তো যাদের এরকম মুক্তজোড় ইলেকট্রন থাকে তারা হচ্ছে সাধারণত কি হয়, নিউক্লিওফাইল হয়, ঠিক আছে। সো দেখি এখন এই মুহূর্তে এই 27 দাগের অনেকেই সঠিক উত্তর দিয়েছ। এরপর যে কোশ্চেনটা আছে 30-এ, সেটা বলছে কি যে গ্লুকোজ অণুতে কয়টা কাইরাল কার্বন আছে। তো দেখো গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6, ঠিক আছে। তো এটার স্ট্রাকচার অনেক বড়, এটা তোমরা জাস্ট স্ট্রাকচার পড়ার দরকার নেই, জাস্ট তোমরা এটা মুখস্থ করে ফেলবা যে গ্লুকোজের মধ্যে 4টা কাইরাল কার্বন আছে। কয়টা কাইরাল কার্বন আছে, 4টা কাইরাল কার্বন আছে। এবং কোনো একটা যৌগে যদি n সংখ্যক কাইরাল কার্বন থাকে তার 2 টু দি পাওয়ার n সংখ্যক, কয়টা 2 টু দি পাওয়ার n সংখ্যক, 2 টু দি পাওয়ার n সংখ্যক আলোক সামান্য থাকে, ঠিক আছে। তাইলে দেখো গ্লুকোজের যেহেতু 4টা কাইরাল কার্বন আছে তার মানে 2 টু দি পাওয়ার 4 বা 16টা তার আলোক সামান্য আছে। তাইলে গ্লুকোজের আলোক সামান্য কয়টা আছে, 16টা। এই প্রশ্নটা কিন্তু আসার মতো, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো 30-এর অনেকে সঠিক উত্তর দিছে, এখানে সুলতানা সঠিক উত্তর দিছে, নিশা সঠিক উত্তর দিছে, রাব্বি সঠিক উত্তর দিছে, সঞ্জানা সঠিক উত্তর দিছে, তারপরে হচ্ছে তৈশী সঠিক উত্তর দিছে, তারপরে হচ্ছে রাবেয়া সঠিক উত্তর দিছে, তারপরে আরেকটা রাবেয়া আছে ও সঠিক উত্তর দিছে, তারপরে কাব্যের বিহঙ্গিনী সঠিক উত্তর দিছে, গ্রেট, অনেকে সঠিক উত্তর দিচ্ছে, গ্রেট। সো আমরা নেক্সট চলে যাই। নেক্সট কি বলছে যে ডিনামাইট তৈরিতে নিচের কোনটা ব্যবহার করা হয়। তো ডিনামাইট হইতেছে কিন্তু একটা বিস্ফোরক, ঠিক আছে। ডিনামাইট একটা বিস্ফোরক, এই জিনিসটা বের করছিল হচ্ছে আলফ্রেড নোবেল, যে হচ্ছে যার নাম অনুযায়ী নোবেল পুরস্কার দেওয়া হয় আর কি। সো ডিনামাইট দিয়ে বিস্ফোরণ করা হয়, এই সিম্পল কাজ। এটা করা হয় কি দিয়ে, এটা করতে নিচের যেটা ব্যবহার করে সেটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন, ঠিক আছে, নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়। এখন নাইট্রোগ্লিসারিন কিন্তু সবসময় যে খারাপ কাজে ব্যবহার করা হয়, বোমা বারুদ তৈরি করতে ব্যবহার করা হয় এমন না, এটা কিন্তু হার্টের অসুখের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। হৃদরোগের যে ব্যথা হয়, অ্যানজাইনা, এই ধরনের রোগীদেরকে এই নাইট্রোগ্লিসারিন ওষুধ দেওয়া হয়, ঠিক আছে। দেখো এরপরে যে কোশ্চেনটা বলছে যে নিচের কোনটা
আর্থ প্যারা নির্দেশকমূলক, ঠিক আছে, মানে কারা বেনজিনের সাথে যুক্ত থাকলে অর্থ প্যারা নির্দেশ করে বা অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন মেঘের ঘনত্বটা বৃদ্ধি করে। সো কি কি আছে দেখো, COOH, CHO, NO2 বা নাইট্রো এবং হচ্ছে NHCO, CH3, ঠিক আছে। মানে তো এটা হচ্ছে অ্যাসিড গ্রুপও একটু বেনজিন থেকে ইলেকট্রন টান দেয়। CHO যে গ্রুপটা আছে এটাও বেনজিন থেকে একটু ইলেকট্রন টান দেয়। NO2 গ্রুপ যেটা আছে এটাও বেনজিন থেকে ইলেকট্রন টান দেয়, কিন্তু এই যে অ্যামিনের যে সাবস্টিটিউয়েন্ট অ্যামিন যে গ্রুপটা আছে এটা কিন্তু বেনজিন থেকে আসলে ইলেকট্রন টান দেয় না, বরং বেনজিনের দিকে ইলেকট্রন ঠেলে দেয়। সো এটা হচ্ছে একটা তোমার আর্থ প্যারা নির্দেশকমূলক, বাকিগুলো কিন্তু মেটা নির্দেশকমূলক। তো এইখান থেকে কিন্তু আমরা এই প্রত্যেকটা জিনিসই শিখতে পারি যে কারা কারা আর্থ প্যারা নির্দেশক, কারা কারা মেটা নির্দেশক। এইটাও একটু তোমরা পড়ে ফেলবা যে এরা হচ্ছে মেটা নির্দেশক, ঠিক আছে। সো এইখানে 32-এ অনেকেই সঠিক উত্তর দিছো, চয়ন সঠিক উত্তর দিছে, নিশামণি সঠিক উত্তর দিছে, তারপরে হচ্ছে পিয়াল শুভ সঠিক উত্তর দিয়েছে, গ্রেট। নেক্সট কোশ্চেন চলে যাই, দেখো 43-এ কি বলছে, ডেটলের মূল উপাদান কি। সো এটা একটু মুখস্থ করবা, এটা আসলে মুখস্থ জিনিস যে ডেটলের মূল উপাদান হচ্ছে ক্লোরোজাইলিনল, ঠিক আছে, ক্লোরোজাইলিনল। এবং এরপরে যে কোশ্চেনটা আছে যে নিচের কোনটা ম্যাক্রো অণু। ম্যাক্রো অণু মানে কি, যে অণুগুলো অনেক বড়, জাস্ট নট মানে ছোটোখাটো অণু না, এর মধ্যে অনেকগুলা পরমাণু থাকে, বাট সেগুলো হচ্ছে পলিমার নয়। এইরকম জিনিসটা এখানে হবে হচ্ছে ক্লোরোফিল, কারণ ক্লোরোফিল অনেক বড় একটা অণু। আমাদের হিউম্যান বডিতে ক্লোরোফিল থাকে না আমাদের বডিতে, কারণ আমাদের রং যদি আমাদের বডিতে যদি ক্লোরোফিল থাকতো তাহলে আমরা সবুজ হয়ে যাইতাম আর কি, বুঝতে পারছো। ওই যে মার্ভেল ক্যারেক্টার হাল্কের বডিতে হয়তো থাকতে পারে, ও যেহেতু একটু দেখতে সবুজ আর কি। সো এই ক্লোরোফিলের কালার হচ্ছে সবুজ, এবং এটা কিন্তু কোনো পলিমার না, এটা হচ্ছে জাস্ট একটা ডাই, এবং এটা কিন্তু ম্যাক্রোমলিকুল, মানে এটার মধ্যে অনেকগুলো পলিমার থাকে আর কি, ঠিক আছে। তো এগুলো একটু জেনে রাখো, জাস্ট এগুলা তোমাদের আসলে পারার কথা না, কারণ একটু ব্যতিক্রমধর্মী কোশ্চেন। তারপরে হচ্ছে নিচের কোনটার সাথে মানে সাহায্যে অসম্পৃক্ততা পরীক্ষা করা হয়। অসম্পৃক্ততা মানে হচ্ছে কোন একটা যৌগে যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে কিনা, এই জিনিসটাকেই বলা হয় অসম্পৃক্ততা। এটা থাকলে আর বলি যৌগে হচ্ছে অসম্পৃক্ততা আছে। তো এটা আসলে কি দিয়ে পরীক্ষা করা হয় দেখি, এইটা তোমরা অনেকেই হয়তো জানবা যে কোন যৌগে আসলে অসম্পৃক্ততা আছে কিনা, এটা আমরা টেস্ট করি হচ্ছে এই ব্রোমিন দিয়ে, ঠিক আছে। তাই তো, যে কোনো কিছুর সাথে যদি ব্রোমিন সংযোজন পরীক্ষা দেয় তখন সেটার থেকে আমরা বুঝতে পারি যে ব্রোমিনের বর্ণ বিনষ্ট করেছে, এবং সেখান থেকেই বোঝা যায় যে এটার ভিতরে হচ্ছে কি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে। যেমন ধরো যে CH2 ডাবল বন্ড CH2, এটার সাথে যদি ব্রোমিন বিক্রিয়া করে তাহলে কিন্তু যে ব্রোমিনের কালার নষ্ট হয়ে যায়, তাই তো। এবং এখান থেকে আমরা পাই যে CH2Br আর এখান থেকে CH2Br, ঠিক আছে। সো এই কালার নষ্ট হয়ে গেলে আমরা বুঝি যে এই যৌগের মধ্যে ডাবল বন্ড ছিল, এবং এইটাকেই ব্রোমিন দ্রবণ পরীক্ষা বলা হয়। এটা খুব ফেমাস পরীক্ষা, তোমরা একদম SSC থেকেই পড়ে আসছো হয়তো। সো এটা তো তোমরা জানোই, এটার অনেকে মনে হয় সঠিক উত্তর এখানে দিয়েছো একই সাথে। পরের যে কোশ্চেনটা কি বলছে, ফিডেল ক্রাফট বিক্রিয়ায় কি ব্যবহার করা হয়। দেখো ফিডেল ক্রাফট বিক্রিয়াটা কি। ফিডেল ক্রাফট বিক্রিয়া হয় হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন আর একটা হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এই বেনজিনের মধ্যে বেনজিন থেকে এখানে যদি তুমি একটা CH3 গ্রুপ লাগায় দাও আর কি বেনজিনের এই জায়গাটাতে, তো সেটা যদি লাগায় দাও তাহলে কি হবে দেখো তো, এই যে এই টোলুইন তৈরি হবে, রাইট। এটাকে বলা হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। আর এই CH3 গ্রুপের জায়গায় যদি CH3CO এই গ্রুপটা লাগায় দাও তখন সেটাকে বলা হয় হচ্ছে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। এখন এই জিনিসটা এখানে যুক্ত করতে হলে একটা জিনিস দিতে হয়, সেটার নাম হচ্ছে AlCl3 বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যেটা একটু আগে আমরা পড়লাম, একটা লুইস অ্যাসিড বা একটা ইলেকট্রোফাইল। তো মনে রাখবা যে এই বেনজিনের মধ্যে যদি CH3 গ্রুপ বা CH3CO গ্রুপ যুক্ত করতে হয় তাইলে যে বিক্রিয়া করতে হয় সেই বিক্রিয়ার নাম হচ্ছে ফিডেল ক্রাফট বিক্রিয়া, ঠিক আছে। যদি CH3 গ্রুপ বেনজিনে যুক্ত করতে হয় তাইলে বিক্রিয়া হবে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, যদি বেনজিনের মধ্যে CH3CO গ্রুপটা যুক্ত করতে হয় সেটা হবে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। আর এই বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে হচ্ছে AlCl3, ঠিক আছে। এটা তো অনেকেই সঠিক উত্তর দিছো, খুবই ভালো। একদম সুলতানা সঠিক উত্তর দিছে, চয়ন সঠিক উত্তর দিছে, নীলপরি নীলাঞ্জনা সঠিক উত্তর দিছে, তারপরে সূচনা সঠিক উত্তর দিছে, বাবলা সঠিক উত্তর দিছে, আরও অনেকেই সঠিক উত্তর দিছে। তো সব এরপর হচ্ছে বলছে কি পিক্রিক অ্যাসিড কোনটি থেকে পাওয়া যায়, ঠিক আছে। তো পিক্রিক অ্যাসিড কি জিনিস লিখলেই তোমরা বুঝতে পারবা যে পিক্রিক অ্যাসিড হচ্ছে এই যে এখানে একটা OH থাকবে, হ্যাঁ, আর এটার তিন পাশে তিনটা NO2 গ্রুপ থাকবে, এটার নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড, ঠিক আছে। সো দেখো এটা কি কিসের থেকে আসছে, পরে তুমি NO2 গ্রুপগুলো যদি বাদ দাও তাহলে চিন্তা করো কি ফেনল থাকে না, তাহলে ফেনল থেকেই কিন্তু পিক্রিক অ্যাসিডটা পাওয়া যায়। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, অপশন বি বা ফেনল, এটাই এখানে সঠিক উত্তর, ঠিক আছে। তারপরে বলছি কি
অ্যামিনের ক্ষারকীয় ক্ষমতার ক্রম কোনটা? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, একদমই 3 স্টার। যারা এই মুহূর্তে ক্লাসে আসো এটা দরকার হলে লিখে রাখো যে অ্যামিনের ক্ষারকত্বের ক্রম, এটা মনে রাখবা হচ্ছে, মনে রাখবা 216, ঠিক আছে, সরি 213, এটা মনে রাখবা কি 213। তাইলে এখন দেখো 213 কেন লিখছি, নিঃসন্দেহে বুঝতে পারতেছো সঠিক উত্তর হবে কি অপশন সি। মনে রাখবা 213 মানে 2 ডিগ্রি অ্যামিন সব থেকে বেশি ক্ষারীয়, তারপর 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, তার থেকে কম হচ্ছে NH3। 213 অ্যামিনিয়া, 213 অ্যামিনিয়া, 213 অ্যামিনিয়া, এটা এইভাবে মনে রাখবা, বারে একটু বলো তাইলে দেখবে মুখস্থ হয়ে গিয়েছে, ঠিক আছে। সো এটা তো গেলই। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে কি বলছে, বৈদ্যুতিক ইনসুলেটর তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? দেখো ইনসুলেটর মানে কি, যেই জিনিসটা হচ্ছে বিদ্যুতের প্রবাহ বাধা দেয়, ঠিক আছে। সো বৈদ্যুতিক এই ধরনের ইনসুলেটর তৈরি করতে ব্যবহার করা হয় হচ্ছে কি এই কোনো না কোনো ধরনের আসলে পলিমার, ঠিক আছে। এখন কোন পলিমারটা ব্যবহার করা সবথেকে সুবিধাজনক? যেই পলিমার তোমার রাসায়নিকভাবে সবথেকে বেশি আসক্তিহীন, কারোর সাথে বন্ডিং টন্ডিং তৈরি করে না। তো নিচের এইখানে যেগুলো আছে এদের মধ্যে টেফলন যেটা আছে, টেফলন সবথেকে বেশি নিষ্ক্রিয় রাসায়নিকভাবে, যে আমাদের যে খাবারের ননস্টিকির যে পাত্রগুলা থাকে, ফ্রাই প্যানগুলা থাকে, ওইটার উপরে যে আবরণটা দেওয়া থাকে এটা টেফলনের। এটা কোনো কিছুর সাথে কিন্তু বিক্রিয়া করে না, আকর্ষণ বিকর্ষণ নাই, এই জন্য এটা কিন্তু খাবারও লেগে যায় না। সো টেফলনের মনোমার হচ্ছে কি CF2 ডাবল বন্ড CF2, এটা মনে রাখবা, ঠিক আছে। টেট্রাফ্লোরো ইথেন, কি বলছি, টেট্রাফ্লোরো ইথিন। এই টেট্রাফ্লোরো ইথিন এইটার থেকে যেই পলিমারটা হয় সেটা টেফলন, সেটা কিন্তু বৈদ্যুতিক ইনসুলেটর তৈরিতেও ব্যবহৃত হয়, ঠিক আছে। এরপরে যে কোশ্চেনটা বলছে যে S4O6 আয়নে সালফারের জারণ মান কত? তো এটা কেমনে করবা, এটা একটু করে দেই, যে যার জারণ সংখ্যা বের করতে চাও তাকে ধরো x, সেটাকে তাহলে এখানে সালফারের জারণ সংখ্যা বের করতে চাই x ধরলাম, এটার সাথে একটা 4 দিলাম 4x, প্লাস এখানে অক্সিজেন আছে 6টা, একটা অক্সিজেনের জন্য জারণ সংখ্যা কত -2, তাহলে 6টা অক্সিজেন যেহেতু আছে -2 কে গুণ করব 6 দিয়ে, ইজ ইকুয়াল টু দিয়ে এটার উপরে যে চার্জটা আছে চার্জটা বসাই দিব, মানে -2, রাইট, -2। এখন দেখো এখানে কি আছে, তাহলে 4x ইজ ইকুয়াল টু এখানে -2, এটা এই পাশে গেলে কত হয়ে যায় +12, তার মানে এখানে 4x ইজ ইকুয়াল টু আসে কত +10, তার মানে x ইজ ইকুয়াল টু কত আসে দেখো 10 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু +2.5, তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি 2.5, ঠিক আছে। তাইলে এটা কিন্তু কত হবে অপশন বি। তো দেখি আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা কে দিয়েছো, এটা অনেকেই সঠিক উত্তর দিয়ে ফেলছো আর কি, গ্রেট। সো এখানে অনেকেই সঠিক উত্তর দিয়েছে। তো আমি একটু আগায় যাই আসলে, আমাদের যেহেতু তোমরা কমেন্ট করতে থাকো। তারপরে বলছে কি যে বিক্রিয়াকালে পটাশিয়াম ডাইক্রোমেট কতটা ইলেকট্রন গ্রহণ করে? তো পটাশিয়াম ডাইক্রোমেট এটার ভিতরে আসলে মেইন কাজটা করে হচ্ছে ক্রোমেট আয়ন, ঠিক আছে, Cr2O7। এইখানে তোমরা যদি একটু দেখো এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা তুমি যদি বের করো দেখবা হচ্ছে +6, এবং ক্রোমিয়াম যখন তোমার আসলে বিজারিত হয়ে যায়, বিজারিত হয়ে গেলে সে হয়ে যায় হচ্ছে ক্রোমিয়াম 3+। সো দেখো এখানে ক্রোমিয়াম 6+ আছে, এখান থেকে 3+ হয়েছে, তার মানে কি এখানে জারণ সংখ্যা কি কমছে? জারণ সংখ্যা কমা মানে কিন্তু বিজারণ হওয়া, তাইলে এখানে বিজারণ হয়েছে এবং সে যেহেতু 6+ থেকে 3+ হয়েছে, তার মানে 3টা ইলেকট্রন গ্রহণ করছে, রাইট। কিন্তু ভাই এখানে তো ক্রোমিয়াম আছে 2টা, তাহলে 2টা ক্রোমিয়াম কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 6টা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি, ঠিক আছে। আবার দেখো এইখানে আরেকটা জিনিস আছে, যে এইখানে বলছে কি যে তোমার এটা একটু ব্র্যাকেটের ব্যাপারটা একটু ভুল আছে, যে এই আয়নে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কত, ঠিক আছে। তো দেখো এখানে কি আছে, কেন্দ্রীয় পরমাণু আছে হচ্ছে কোবাল্ট, এটার সাথে তোমার কতগুলো লিগ্যান্ড হিসেবে অ্যামিনিয়া যুক্ত আছে। তো অ্যামিনিয়ার কিন্তু আসলে কোনো চার্জ নাই, তার মানে এই জটিল যৌগের উপরে যে চার্জ 3+, কোবাল্টের চার্জও কিন্তু সেম, কারণ অ্যামিনিয়ার কোনো চার্জ নাই। সো এখানে যুক্ত হোক বা না হোক এটার আসলে কোনো ভূমিকা নাই, তাইলে এটার সঠিক উত্তর হবে কি অপশন বি বা +3, ঠিক আছে। তো এইটা গেল। পরের যে কোশ্চেনটা, নিচের কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? নিচের কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? তো মনে রাখবা যে সাধারণত যেসব পদার্থের মধ্যে কার্বন থাকে, মানে সি থাকে, সি শব্দটা থাকলেই সেইগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হয়। সেটার একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হচ্ছে HCl, ঠিক আছে, ব্যতিক্রম HCl। তাইলে এইখানে এগুলোর মধ্যে কোনটাই অপশনের ভিতরে সি আছে, কার্বন না, জাস্ট কার্বনই হইতে হবে এমন কোনো কথা নেই, সি আছে কিনা, সি আছে কি, সে ডাইক্রোমেটের ভিতরে আছে, তার মানে এইটাই কিন্তু আমার এখানে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, ঠিক আছে, প্রাইমারি স্ট্যান্ডার্ড, ঠিক আছে।
সো এরপরে দেখো বাকি এখানে যেগুলো আছে অর্থাৎ সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড বা আয়রন সালফেট, এগুলো কিন্তু সবই হচ্ছে তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ নয়, অর্থাৎ এইগুলো হচ্ছে এই তিনটা হচ্ছে কি তোমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ঠিক আছে, এরপরে যেটা আছে 5% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত? সো মনে রাখবা যে কোনো যদি পার্সেন্ট ঘনমাত্রাকে x% তুমি মোলারিটিতে কনভার্ট করতে চাও, তার ফর্মুলা হচ্ছে কি এই 10x ডিভাইডেড বাই m। তাইলে দেখো 10x, x হচ্ছে কি পার্সেন্টেজের ঘনমাত্রা, তাইলে এইখানে বলছে কি 5% সোডিয়াম কার্বনেট, তাহলে 5% যে আছে তাহলে 10-এর সাথে গুণ করব কত 5, মানে এখানে পার্সেন্টকে 10 দিয়ে গুণ করব, ভাগ করে দিব এটার আণবিক ভর দিয়ে। ঠিক আছে, সো দেখো সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106, একটু ক্যালকুলেশন করলেই তোমরা দেখতে পারবে 106, তো এখানে আসছে কত 50 ডিভাইডেড বাই 106। সো দেখো আমার এইখানে হরের থেকে লবের থেকে হরের মানটা হচ্ছে ডাবলের একটু বেশি, তাই না? এই 50-এর ডাবল হচ্ছে 100, তার থেকে একটু বেশি। যদি 50-এর জাস্ট এক্স্যাক্ট ডাবল হইতো, মানে এইরকম একটা সংখ্যা আমরা এখানে পাইতাম, উপরে 50 নিচেরটার ডাবল, তাইলে এইটার মান হইতো হচ্ছে 0.5। ঠিক আছে, 0.5। তো হরের মান যদি এটার থেকে একটু বাড়াই তাইলে কি হবে, আমার ভাগফলের মানটা একটু কমতে থাকে। মনে রাখবা হরের মান বা যে নিচেরটা একটু বাড়াইলে টোটাল ভাগফলটা একটু কমে যায়। তাহলে এটা যেহেতু 100-র থেকে একটু বেশি, এটা হবে কি 0.5-এর থেকে একটু কম, তার মানে সঠিক উত্তর কি হবে এইটাই। কারণ এই অপশনগুলো যদি খেয়াল করো 0.5-এর থেকে একটু কম একটাই কিন্তু অপশন আছে। ঠিক আছে, তো দেখো ক্যালকুলেটর ছাড়াও কিন্তু এইভাবে আমরা বিভিন্ন প্রশ্ন সলভ করে ফেলতে পারি। ঠিক আছে, দেখো পরের যে কোশ্চেনটা বলছে যে দ্রবণের মোলালিটি কিসের উপর নির্ভরশীল নয়। মোলালিটি বলতে বোঝায় হচ্ছে প্রতি লিটার দ্রবণের মধ্যে, প্রতি কেজি দ্রবণের মধ্যে কতটুকু দ্রব দ্রবীভূত আছে। ঠিক আছে, তার মানে এটা কিন্তু একটা W/W টার্মিনোলজি। ঠিক আছে, অর্থাৎ কতটুকু দ্রবণের ভিতরে কতটুকু দ্রব দ্রবীভূত আছে। ঠিক আছে, তার মানে দেখো এখন দ্রবণের ভর তো কখনো তাপমাত্রার সাথে সাথে চেঞ্জ হয় না, হয় কি হয় না, এই জন্য বলা হয় যে মোলালিটি তাপমাত্রার উপরে নির্ভরশীল হয় না। তুমি যদি আজকে 1 কেজি দ্রবণ বানাও, সেটার ভিতরে 1 মোল দ্রব দিলা, এখন ওই দ্রবণের যে ভর 1 কেজি, এটা তো কখনো চেঞ্জ হবে না, হবে তাপমাত্রা বাড়াইলে কমাইলে চেঞ্জ হবে, হবে না। অতএব তাপমাত্রার উপরে কিন্তু এটা নির্ভরশীল নয়। এরপরের কোশ্চেনটা খুবই সহজ, এটা তো তোমরা জানোই যে অ্যাভোগাড্রো সংখ্যা কত। তো অ্যাভোগাড্রো সংখ্যার মান তোমরা সবাই জানো অলমোস্ট 6.02 ইন্টু 10⁻23, 6.02 ইন্টু 10⁻23, তার মানে সঠিক উত্তর কিন্তু অপশন সি। পরের কোশ্চেনে চলে যাই যে একটা পানির অণুর ভর কত, একটা পানির অণুর ভর কত। তাহলে দেখো আমরা জানি 6.02 ইন্টু 10⁻23, এইটা মানে হচ্ছে তোমার 1 মোল, আর 1 মোল পানির ভর হচ্ছে কত 18 গ্রাম, তাই তো? তাইলে দেখো আমার একটা পানির অণুর ভর কত, তাইলে এতগুলা অণুর ভর হচ্ছে 18 গ্রাম, তাইলে একটা অণুর ভর কত 18 ডিভাইডেড বাই হচ্ছে এই 6.02 ইন্টু 10⁻23। সো দেখো এইখান থেকে যদি আমরা এই পার্টটুকু ভাগ করি তাহলে কত আসে, এখান থেকে আসে অলমোস্ট 3 পয়েন্ট সামথিং, আর এইখান থেকে আসে হচ্ছে 10⁻23। সো এখানে সঠিক উত্তর হবে কি 3 ইন্টু 10⁻23, এইটার আশেপাশে কিছু একটা। এখন দেখো এটার আশেপাশে কিন্তু একটা অপশনই আছে, অপশন এ, তাহলে সঠিক উত্তর কিন্তু হবে হচ্ছে অপশন এ। ঠিক আছে, পরের যে কোশ্চেনটা 48 দেখে কি বলছে যে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত। দেখো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর এটা তো তোমরা পারবাই যে 2টা হাইড্রোজেন আছে, তাহলে 2 প্লাস সালফারের হচ্ছে 32, আর 4টা অক্সিজেন আছে হচ্ছে কি 4 গুণ 12, তার মানে এখন তুমি যদি যোগ করো এখান থেকে দেখবা আসে 4 গুণ 16, তো এখান থেকে যোগ করলে আসে হচ্ছে 98 গ্রাম পার মোল, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98 গ্রাম পার মোল। ঠিক আছে, পরের কোশ্চেনটা কি বলছে যে নিচের কোনটা জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে। সো এখানে আসলে তোমার সঠিক উত্তর অনেকগুলাই হইতে পারে। ঠিক আছে, এখানে সঠিক উত্তর আসলে এইটাও হয়, এইটাও হয়, দুইটাই সঠিক উত্তর, কারণ যেসব মৌলের একাধিক জারণ সংখ্যা আছে, তো যখন তারা এই সর্বাধিক এবং সর্বনিম্ন জারণ সংখ্যার মাঝখানে থাকে তখন এটা জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করতে পারে। আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই, যেমন ধরো অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে ধরো 3টা, 0 অবস্থায় থাকতে পারে, -1 অবস্থায় থাকতে পারে, -2 অবস্থায় থাকতে পারে। তো যখন -1 অবস্থায় যদি কোনো যৌগের ভিতরে থাকে সেটা জারক এবং বিজারক উভয় হিসেবেই কাজ করে। আবার দেখো এই সালফারের জারণ সংখ্যা থাকে হচ্ছে 3 অনেকগুলা, যে +6 +4 +2 0
-2। সো এটা যখন এই যে এখানে দেখো +4 অবস্থা আছে, তার মানে এটা কিন্তু আরো জারণ সংখ্যা বাড়তেও পারে কমতেও পারে। সো এটা জারক বিজারক উভয় হিসেবেই কাজ করে। এখানে সঠিক উত্তর হবে অপশন সি এবং ডি দুইটাই। এবং লাস্ট যে কোশ্চেনটা আমাদের এখানে আছে সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত। তো জারণ সংখ্যা বের করে কিভাবে, এই পটাশিয়ামের জারণ সংখ্যা সবসময় +1, এটা তোমরা জানো। ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা আমরা বের করতে চাই x, প্লাস হচ্ছে এখানে 4টা অক্সিজেন আছে, তার মানে 4 × -2। সো ইজ ইকুয়াল টু 0 বসাও। এবার তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবা যে x ইজ ইকুয়াল টু আসে হচ্ছে +7, তার মানে এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +7। সো মোটামুটি আজকের ক্লাসে আমরা অনেকগুলা প্রশ্ন সলভ করছি, 50টা প্রশ্ন সলভ করছি। তোমরাও আমার সাথে ক্লাসে অনেক বেশি অংশগ্রহণ করেছো, পার্টিসিপেট করেছো, তোমাদের অনেক সাড়া পেয়েছি তোমাদের। তো আশা করি এই ক্লাসে আমরা যে জিনিসগুলো প্র্যাকটিস করেছি এগুলো সবই তোমাদের কাজে লাগবে। সো দেখো এই যে প্র্যাকটিস যে তুমি করলে এটার মাধ্যমেই কিন্তু তোমার একটু কনফিডেন্স একটু হইলেও বৃদ্ধি পেলো আর কি, ঠিক আছে। সো তোমরা চেষ্টা করবে যে এইরকমভাবে ইন সেম ওয়ে তোমরা আরও বেশি প্র্যাকটিস করতে, এবং প্র্যাকটিস করার জন্য তোমরা এখনই সংগ্রহ করে নাও হচ্ছে জয়কুলির এই যে জিএসটি মডেল টেস্ট বইটা। শেষ সময়ে এই মডেল টেস্ট যত দিবা ততই কিন্তু তোমার প্রস্তুতি ভালো হবে, ঠিক আছে। সো তোমাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। যারা এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছ তোমাদের জন্য আসলেই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, কারণ তোমরা এতদিন ধরে যে চেষ্টা করার ইয়েটা বজায় রেখেছো আর কি, সেই উদ্যমটা বজায় রেখেছো, এটাই কিন্তু আসলে তোমাদের সাফল্যের একটা নিয়ামক হিসাবে কাজ করবে বলে আমি মনে করি। তো যাই হোক, আজকের ক্লাস সবাই ধৈর্য সহকারে করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।